এবার আমাদের ক্লাস হবে হচ্ছে সনাতন জ্যোতিষ শিক্ষা। আপনাদের প্রিন্সিপাল স্যার এবং আমাদের বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজির প্রিন্সিপাল স্যার এবার ক্লাস নেবেন সনাতন জ্যোতিষ শিক্ষা বা বৈদিক অ্যাস্ট্রোলজি। সনাতন জ্যোতিষ শিক্ষা। এইবার আপনাদের কাছে একটু প্রশ্ন। আজকে সকালের ক্লাসটা আমি দেখে পারিনি, তো আপনারা কি হরোস্কোপ তৈরি সকালবেলায় আমাদের এসকে ঘোষ স্যার উনি কোন হরোস্কোপ তৈরি করা তো শিখিয়েছেন নিশ্চয়ই নাকি? আজকে কিসের উপর ক্লাস হয়েছে? এসকে ঘোষ স্যার কি ক্লাস নিয়েছেন একটু বলতে পারবেন কেউ? স্যার কোন কোন ঘরে স্যার রাশি থাকে, কোন রাশি এবং কয়টা রাশি স্যার? 12টা রাশির তত্ত্ব স্যার। ও, এবং 12টা কোন রাশি রাশিকে কোন, চিহ্নিত করেছেন। হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে। এইবার আমরা আসবো রাশি চক্র। আমরা সবাই তো রাশি চক্র আঁকতে পারি নাকি? স্যার পারি। তাহলে সবাই খাতায় একটা করে রাশি চক্র এঁকে ফেলুন। গুরুজি, শুভেচ্ছা শুভেচ্ছা বিনিময়ান্তে আপনি শুরু করুন। আজকে টপিকস কি হবে আপনার? প্রথম আজকে টপিকস ভারতীয় জ্যোতিষের উৎপত্তিকাল, জ্যোতিষ শাস্ত্র আগে তৈরি হয়েছিল, জ্যোতিষকে ক ভাগে ভাগ করা হয় এবং জড় এবং চৈতন্যের প্রভাবে যে এই বিশ্বজগৎ, এই জড় চৈতন্যের প্রভাবে যে তদানীন্তন কালে জ্যোতিষীরা রাশি, এই যে একটা রাশি চক্রকে 12টা ভাগে ভাগ করেছেন, এই রাশি চক্রগুলো, রাশি চক্রের এবং তাদের এই রাশির কোন কোন ধর্মাবলম্বী মানে মানে রাশিগুলোকে কমানে ভাগ করা হয়েছে, এই রাশিগুলোর বৈশিষ্ট্য কি কি, এইগুলো নিয়ে আজকে আলোচনা করব। হ্যাঁ গুরুজি, আমি একটু কথা বলি। আপনার ফোনটা একটু অফ করে অন করে পুনরায় আবার লাইনে ঢুকুন, আপনার কথা বেঁধে বেঁধে আসছে। স্যার এভাবে হবে না স্যার, ওনার নেটওয়ার্কটা উইক সিগন্যাল হচ্ছে স্যার, তার জন্য স্যার স্থান পরিবর্তন করা আবশ্যক স্যার। এটা যদি না হয় স্যার, ফোন অফ করলে স্যার হবে না স্যার। ও, ফোন অফ করলে হবে না? হবে না স্যার। তাহলে স্যার ডাটা অন অফ করতে হবে স্যার, ডাটা যদি পারে অন অফ করুন স্যার। ও, ডাটা অন অফ করতে পারবেন গুরুজি? এই যে এক মিনিট আপনি একটু দেখুন তো, যে আমি আগে বলি শোনেন, আন্টিকে ডেকে আপনি বলেন যে ডাটাটা অফ অন করে একটু পুনরায় লাইনে দিতে। নেট মানে ওয়াইফাই দিয়ে ক্লাস করলে এরকম ভাঙে চলে আসে, কিন্তু ডাটা দিয়ে করলে সমস্যাটা দূর হয়ে যায়। না, উনি ডাটা দিয়েই করছেন। উনি তো গ্রামের বাড়িতে আছেন, গ্রামের বাড়িতে তো আর ওয়াইফাই নেই। উনি অডিও অফ, বলো, অডিও অফ করতে বলেন সবার, অডিও বলো কি বলছো বলো। হ্যাঁ গুরুজি, আপনার ওখান থেকে কথাগুলো বেঁধে বেঁধে আসছে এবং আপনার ভিডিওটাও ক্লিয়ার আসছে না। মুখের কথা আপনি যে বলছেন কিন্তু সেটা ক্লিয়ার হচ্ছে না। অর্থাৎ ডাটাটা অফ করে আবার যদি অন করতে পারেন তাহলে যদি সমাধান হয়। হ্যাঁ ঠিক আছে, করে দিচ্ছি। হ্যাঁ একটু করে দিন। প্রেসিডেন্ট স্যার, আমি একটু 2-3 মিনিটের জন্য বাইরে যাচ্ছি, তা আপনি একটু কথা বলতে লাগেন। আচ্ছা ঠিক আছে। নমস্কার স্যার। স্যার আপনাকে সম্পূর্ণ দেখা যাচ্ছে না স্যার, মোবাইলটা একটু, হ্যাঁ স্যার দেখা যাচ্ছে স্যার। গুরুজি কি স্টার্ট করছেন?
আসছেনি, কোনো সাউন্ড আসেনি। এক ঘন্টা 1.5 ঘন্টা চলে পড়ি এই আর হবে না, না আসেনি তো। গুরুজিকে শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। হ্যাঁ শোনা যাচ্ছে, আগে থেকে ক্লিয়ার এবং সুস্পষ্ট শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আমি পণ্ডিত শ্রী আদিত্য শাস্ত্রী আপনাদেরকে সকলকে আমার শুভেচ্ছা এবং নমস্কার স্যার। স্নেহ ভালোবাসা জানিয়ে নমস্কার গুরুদেব। এবং নমস্কার। এই ইনস্টিটিউশনের মানে যিনি মহাসচিব সেই ডক্টর কে.সি. পাল মহাশয় এবং সভাপতি বখতিয়ার সাহেবকে আমার আন্তরিক শ্রদ্ধা সম্মান শুভেচ্ছা জানিয়ে, এবং যারা আজকে এই জ্যোতিষশাস্ত্র শিখতে এসেছেন তাদেরকে সকলকে আমার শুভেচ্ছা, উত্তরোত্তর তাদের সুখ সমৃদ্ধি কামনা করে আজকে আমি ক্লাস শুরু করছি। প্রথম কথা হলো ভারতীয় জ্যোতিষের উৎপত্তিকাল কখন। একটা দীর্ঘ এক কথায় যদি বলতে হয়, যখন মানুষ বন জঙ্গলে ঘুরে বেড়াতো আদিম সভ্যতায়, যখন তাদের কোনো বাসস্থান, খাদ্যদ্রব্য এবং পরিধানের কোনো ব্যবস্থা ছিল না, পর্বত গুহায় গুহাঘরে বৃক্ষ শাখায় বসবাস করতেন, কাঁচা পশুর মাংস ফলমূল খেতেন এবং পরিধানের জন্য গাছের বলকল বা পশুর চামড়া ব্যবহার করতেন। ঠিক সেই কালের কথাটা বলছি। সেই সময়ে কিছু বুদ্ধিজীবী মানুষ মাটিতে দাঁড়িয়ে খোলা আকাশের দিকে তাকিয়ে থাকতেন। দিনের পর দিন তারা দেখতেন, দিনের পর দিন তাদের অভিজ্ঞতা অনুশীলন দেখলেন, দুটো গ্রহকে তারা আবিষ্কার করলেন। একটা সূর্য, রাজন রায় আপনাদের সবার সাউন্ড মিউট করে আপনি নিলে 55 স্যার কথা আছে স্যার, হ্যাঁ সেক্রেটারিয়েট আপনি বাস কম সবার সাউন্ড মিউট করে রাখেন। গুরুজির কথা শুনতে হলে পরিষ্কার, খুব সুন্দর কথা বলতেছে, সাউন্ড মিউট করে রাখেন সবাই। ভিডিও অন করুন, সবাই ভিডিও অন করুন। দুর্জয় আচার্য ভিডিও অন করুন, জাকির হোসেন সাহেব ভিডিও অন করুন, সবার ভিডিও অন থাকবে। তারা পর্যালোচনা করলেন এবং তারা দেখলেন চন্দ্র এবং সূর্য
তারাই সূর্য চন্দ্রের গতি পরিবর্তন, তখন তারা জানতো না যে গতি পরিবর্তন তারা করে না, পৃথিবী পরিবর্তন করে গতি। কিন্তু দেখতো যে দক্ষিণ দিকে যখন চলে যাচ্ছে তখন আবহাওয়া ঠান্ডা শীতকাল, আবার উত্তর দিকে যাচ্ছে যখন গরমকাল। এই বিভিন্ন সময় বিভিন্ন ঋতুতে মানুষের জড় জগৎ এবং জীব জগতের একটা পরিবর্তন আসতো, এবং চন্দ্রের পোলার হ্রাস বৃদ্ধির সাথে সাথে মানুষের জীবনের রোগ ব্যাধি, তাদের সুখ আনন্দ দুঃখ, এগুলোও তারা অবলোকন করলেন। দীর্ঘদিন অবলোকন করা, দীর্ঘদিন পরিশীলিত মার্জিত অনুশীলন করা করে তারা যে উপলব্ধিতে এলেন, সেটাই ভারতীয় জ্যোতিষ শাস্ত্রের মূল সূত্র। অর্থাৎ মানুষ যখন অরণ্য সভ্যতায় বাস করতেন, সেই সময় থেকেই কিছু অনুসন্ধানু, কিছু বুদ্ধিজীবী, কিছু দার্শনিক মানুষ তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা, পর্যালোচনা, অনুশীলনের মাধ্যমে জ্যোতিষ সূত্রের উৎপত্তি হয়। এই জ্যোতিষ সূত্র পরবর্তীকালে যখন বৃহৎ আকার ধারণ করে, অর্থাৎ যখন চাতুর্বর্ণ ছিল, অর্থাৎ গুরুগৃহে যখন ছাত্রছাত্রীরা গুরুর কাছে বিভিন্ন শাস্ত্র পড়াশোনা করতেন, তারপর গুরুদেব তারপর জ্যোতিষ শিক্ষা দান করতেন। অর্থাৎ সমস্ত শিক্ষা সারা হবার পর গুরুদেব জ্যোতিষ শাস্ত্র পড়াতেন। তাই জ্যোতিষকে বেদের চক্ষু স্বরূপ বলা হয়। তারপর জ্যোতিষ শাস্ত্র পড়ানো হতো। এই যে জ্যোতিষ শাস্ত্রটা পড়ানো হতো, এর উৎপত্তিকাল আনুমানিক খ্রিস্টপূর্ব 6500 বছর পূর্বে। অর্থাৎ ঋগ্বেদ রচনার কাল থেকে এই জ্যোতিষ চর্চা এবং জ্যোতিষের যে আলোচনা, সেটা কিন্তু মোটামুটি শুরু হয় ঋগ্বেদের আমল থেকে। সেটা আনুমানিক খ্রিস্টপূর্ব 6500 বছর আগে। এখন এই যে জগৎ সৃষ্টির মূলে জড় এবং চৈতন্যের প্রভাব, এই জগৎ সৃষ্টির মূল কারণ জড় এবং চৈতন্যের এই যে প্রভাব, আর্য ঋষিগণ, জ্ঞানী গুণী মনীষীগণ, তারা তাদের জ্ঞান বুদ্ধি দিয়ে এই জড় এবং চৈতন্যের সম্মিলিত প্রভাবকে রাশি চক্রে রূপান্তরিত করেছেন। এই রাশি চক্র রূপান্তর করার পেছনে তারা প্রথমে 12টা রাশি তারা অঙ্কন করেছেন। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু এবং মকর, কুম্ভ, মীন, এই 12টা রাশিতে তারা ভাগ করেছেন। শুধু এইখানেই তারা ক্ষান্ত থাকেননি, এই 12টা রাশির কে কে কোন রাশির অধিপতি সেগুলোও তারা ব্যাখ্যা করেছেন। যেমন মেষ রাশির অধিপতি মঙ্গল, বৃষ রাশির অধিপতি শুক্র, মিথুন রাশির অধিপতি বুধ, কর্কট রাশির অধিপতি চন্দ্র, সিংহ রাশির অধিপতি রবি, কন্যা রাশির অধিপতি বুধ, তুলা রাশির অধিপতি শুক্র, বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল, ধনু রাশির অধিপতি বৃহস্পতি, মকর রাশির অধিপতি শনি, কুম্ভ রাশির অধিপতি শনি এবং মীন রাশির অধিপতি শনি। তাহলে 9টা গ্রহের মধ্যে 7টা গ্রহের ক্ষেত্র আছে, 2টো গ্রহের কোনো ক্ষেত্র নেই, সেটা রাহু এবং কেতু। এইগুলো পরে বলছি। তাহলে এই যে 7টা গ্রহ, একমাত্র রবি এবং চন্দ্র ছাড়া বাকি 5টা গ্রহ তারা 2টো করে রাশিকে অবলম্বন করে, অর্থাৎ রাশিপতি হয়ে আছেন। যেমন মেষের অধিপতি মঙ্গল, তিনি একাধারে মেষের অধিপতি, তিনি আবার বৃশ্চিকের অধিপতি। বৃষের অধিপতি শুক্র, তিনি তুলার অধিপতি। মিথুনের অধিপতি বুধ, তিনি কন্যার অধিপতি। বৃহস্পতি ধনুর অধিপতি, তিনি মীনের অধিপতি। আর মকর, কুম্ভ,
শনির অধিপতি দুটো ঘর নিয়ে আছে, বাদ বাকি দুটো গ্রহ চন্দ্র এবং রবি তারা একটা করে ঘর নিয়ে আছেন। চন্দ্র আছেন কর্কটে এবং রবি আছেন সিংহে। রাহু কেতুর কোনো নিজস্ব ঘর নেই, তবুও স্বাভাবিকভাবে বলা হয়ে থাকে যে রাহু মিথুন বা বৃষ এগুলো ক্ষেত্র, তার উচ্চ ক্ষেত্র কন্যাকে বলা হয়, আর কেতু বৃশ্চিক ধনু তার ক্ষেত্র, এবং মীন রাশি তার স্বক্ষেত্র বা মীন রাশি তার ভালো ক্ষেত্র। যাই হোক না কেন, এই রাহু কেতুর কোনো নিজস্ব ঘর নেই। এরা গ্রহ যোগে এরা বলবান, এরা গ্রহ যোগে এরা ক্ষমতা দান করেন, এরা গ্রহ যোগে এদের প্রভাব বিস্তার করে। বাদ বাকি যে পাঁচটা গ্রহ কথা বললাম, গ্রহ কথা বললাম, রবিচন্দ্রকে বাদ দিলে এই মঙ্গল, শুক্র, বৃহস্পতি, শনি এবং শুক্র, এই যে পাঁচটা গ্রহ এরা কিন্তু দুটো ঘরের অধিপতি। আর্য ঋষিগণ এবং তদানীন্তনকালের যারা জ্যোতিষ প্রণেতা, এই জ্যোতিষ প্রণেতা যদি কাউকে স্রষ্টা বলা হয় তো মহর্ষি পরাশরকেই ধরে নেওয়া হয়। মহর্ষি পরাশর এর উৎপত্তিকাল মহাভারতের যুদ্ধে, অর্থাৎ মহাভারত মহাকাব্য রচনার কিছু বছর পূর্বে এই মহর্ষি পরাশর আবির্ভূত হয়েছিলেন, এবং তখনই তিনি নাকি ওই জ্যোতিষ শাস্ত্র আলোচনা শুরু করেন। পরবর্তীকালে শ্রীকৃষ্ণের দেহাবসান হবার পরও তখনও তিনি এই জ্যোতিষ শাস্ত্র নিয়ে কিছু আলোচনা বা আলোকপাত করেছিলেন। তারই বৃহৎ পারাশরী হোরা জ্যোতিষ গ্রন্থের মূল গ্রন্থ, জ্যোতিষ শাস্ত্রের মূল গ্রন্থ, তাকে কেন্দ্র করেই মহাকালের গতির সাথে তাল মিলিয়ে বিভিন্ন বহু জ্যোতিষী, মনীষী, গুণীজন, সুধীজন তারা জ্যোতিষের কলেবরকে বৃদ্ধি করেছেন। এই মূলত এই যে ভারতীয় জ্যোতিষ শাস্ত্র, এটাকে মূলত তিনটে ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে গণিত জ্যোতিষ, একটা হচ্ছে ফলিত জ্যোতিষ, আর আরেকটা হচ্ছে আমাদের ওই বলছে এই মুহূর্তে মনে আসছে না। তাহলে গণিত জ্যোতিষ মানে কি না, সূর্য থেকে প্রত্যেকটা গ্রহের দূরত্ব, তাদের পরিমাণ, তাদের গতি, তাদের শক্তি, এই যে নিরূপণ করা, এটা গণিত জ্যোতিষের মাধ্যমে করা হয়ে থাকে। মোটামুটি এটা মানে মহাকাশ তত্ত্ব এইগুলোকে বলা হয়, মানে অ্যাস্ট্রোনমির পর্যায়ে এগুলোকে আসে। আর ফলিত জ্যোতিষ এই মানব জীবনে তাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তাদের সুখ দুঃখ, হাসি কান্না, বিপদ আপদ, তাদের ভাগ্য কর্ম, তাদের যাবতীয় যে শাস্ত্র থেকে আমরা জানতে পারি সেটা হচ্ছে ফলিত জ্যোতিষ। মূলত আমরা ফলিত জ্যোতিষকে নিয়েই আলোচনা করব। আর একটা জ্যোতিষ আছে যেটা গ্রহগণের গতিশীলতার সাথে তাল মিলিয়ে সেই জ্যোতিষ বর্ণনা করা হয়। সেটা যেমন ঝড় ঝঞ্ঝা, বজ্রপাত, ভূমিকম্প, মহামারী, বিভিন্ন দুর্যোগ, দুর্ঘটনা, এইগুলোও একটা জ্যোতিষের আলোচনার পাঠ আছে। এই যারা আবহাওয়াবিদ, যারা আবহাওয়া নিয়ে আলোচনা করেন, তারা এগুলো নিয়ে আলোচনা করবেন। তাহলে আমাদের মূল আলোচ্য বিষয় হলো ফলিত জ্যোতিষকে নিয়েই আলোচনা করা। এই ফলিত জ্যোতিষের মোটামুটি রাশিচক্র 12টা, রাশিচক্রকে 12টা ভাগে ভাগ করেছেন। মেষ থেকে মীন পর্যন্ত, শুধু এই যে মেষ থেকে মীন পর্যন্ত রাশিগুলোকে ভাগ করেছেন তাই নয়, এটা কোন কোন রাশি কোন কোন পর্যায়ভুক্ত সেগুলোও তারা ব্যাখ্যা করেছেন। এই ব্যাখ্যা করতে যে তারা রাশিগুলোকে প্রথমত 4 ভাগে ভাগ করেছেন। প্রথমত বলেছেন চর অগ্নি, চর জল, চর বায়ু এবং চর পৃথ্বী।
এই যে চর অগ্নি, এটাও প্রত্যেকটা চর পদার্থকে আবার 3 ভাগে ভাগ করেছেন। চর অগ্নি, স্থির অগ্নি এবং দ্ব্যর্থক অগ্নি। চর জল, স্থির জল, দ্ব্যর্থক জল। চর বায়ু, স্থির বায়ু, দ্ব্যর্থক বায়ু এবং চর পৃথ্বী, স্থির পৃথ্বী এবং দ্ব্যর্থক পৃথ্বী। এই যে চর অগ্নি, চর অগ্নি এই প্রকার ভেদে চর অগ্নি মেষ রাশিকে নির্ণয় করেছেন। চর রাশির বৈশিষ্ট্যগুলো কি আগে বলি, তারপরে এটা বলবো। গতিশীল, ক্রিয়াশীল রাশি, গতিশীল রাশি। এক কথায় চর রাশিগুলোর বৈশিষ্ট্য হলো গতিশীল, চলমান, গতিশীল রাশি। স্থির রাশি ঠিক চরভাবের বিপরীত, তারা আত্মকেন্দ্রিক, তারা ধ্যান গম্ভীর, নিজেকে নিয়েই তারা মত্ত, তারা স্থির, তারা আগাচ্ছেও না, তারা পিছচ্ছেও না, তারা যা আছে তাই। আর দ্ব্যর্থক রাশি দ্বিস্বভাবযুক্ত রাশি, এরা চরের কিছুটা পাঠ এবং স্থিরের কিছুটা পাঠ, এই দ্বৈত সমন্বয়ে এই দ্ব্যর্থক রাশিগুলো তৈরি হয়েছে। তাহলে চর যে কথাটা আলোচনা করছিলাম, চর অগ্নি চর রাশিগুলোকে 3 ভাগে আবার ভাগ করা হয়েছে। চর অগ্নি মেষ রাশি, স্থির অগ্নি সিংহ রাশি এবং দ্ব্যর্থক অগ্নি ধনু রাশি। চর জল কর্কট রাশি, স্থির জল বৃশ্চিক রাশি এবং দ্ব্যর্থক জল মীন রাশি। চর বায়ু তুলা রাশি, স্থির বায়ু কুম্ভ রাশি এবং দ্ব্যর্থক বায়ু মিথুন রাশি। চর পৃথ্বী মকর রাশি, স্থির পৃথ্বী বৃষ রাশি এবং দ্ব্যর্থক পৃথ্বী কন্যা রাশি। এই রাশিগুলোর সংজ্ঞা আগামী দিন এগুলোকে বলবো। এখন যেটা বলার বক্তব্য, এই যে মেষ রাশি অধিপতি মঙ্গল এবং বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল, দুটো রাশিরই অধিপতি মঙ্গল, কিন্তু ক্ষেত্র বিশেষে মেষ রাশির মঙ্গল যে কাজ করেন বৃশ্চিক রাশির মঙ্গল কিন্তু সে কাজ করেন না, যদিও অধিপতি এক। মেষ রাশি ক্রিয়েটিভ, মেষ রাশির মঙ্গল ক্রিয়েটিভ, শক্তিশালী, সাহসী, সে সৃষ্টি করে, সৃষ্টিকর্তা। আর বৃশ্চিক রাশির মঙ্গল ধ্বংসের মধ্য থেকে সে সৃষ্টিকে তৈরি করে, সৃষ্টি করে, ধ্বংসের মধ্য থেকে সে গঠন করে। তাই বৃশ্চিক রাশির জাতক জাতিকার অন্তরের মধ্যে প্রবল আলোড়ন, কর্কটের জলরাশি যেমন তরঙ্গোচ্ছ্বাস, দুকুল ভাসিয়ে যেমন জল বয়ে নিয়ে যাচ্ছে, বাঁধ ভাঙা জল। বৃশ্চিকের জল কিন্তু স্তব্ধ, নিস্তব্ধ, সে বুঝতে পারছে না, তার কোথাও আলোড়ন নেই, কিন্তু বৃশ্চিকের জাতক জাতিকার অন্তরের মধ্যে প্রচন্ড আলোড়ন, প্রচন্ড গতি কাজ করে যাচ্ছে। তো যাকে এই যে চর স্থির দ্ব্যর্থক ভেদে এবং অগ্নি জল বায়ু এবং পৃথ্বী ভেদে এই যে 12টা রাশিকে ভাগ করা হয়েছে, এই যে চর অগ্নি মেষ রাশি এর বৈশিষ্ট্য, স্থির অগ্নি সিংহ রাশি এর বৈশিষ্ট্য এবং দ্ব্যর্থক অগ্নি ধনু রাশি এর বৈশিষ্ট্যগুলো আমি আগামী সপ্তাহে এগুলোকে ব্যাখ্যা করব। প্রত্যেকটা রাশি সবটাই সংক্ষেপে ব্যাখ্যা করব। স্থির জল কর্কট রাশি, স্থির জল বৃশ্চিক রাশি, দ্ব্যর্থক জল মীন রাশি। চর বায়ু তুলা রাশি, স্থির বায়ু কুম্ভ রাশি এবং দ্ব্যর্থক বায়ু মিথুন রাশি। চর পৃথ্বী মকর রাশি, স্থির পৃথ্বী বৃষ রাশি এবং দ্ব্যর্থক পৃথ্বী কন্যা রাশি। তাহলে চর রাশির বৈশিষ্ট্য হলো চলমান রাশি, গতিশীল রাশি, মনের উপর সবসময় ক্রিয়া করে। স্থির রাশির বৈশিষ্ট্য ঠিক চরের বিপরীত,
গতিশীল নয়, রাশিটা স্থির। সে নিজেকে নিজের মধ্যে আবদ্ধ থাকে, তার ব্যাপ্তি গভীরতা নিজের মধ্যে, তার বাইরের প্রকাশ সে করতে করে চায় না। আর ব্যক্তব রাশি দ্বিস্বভাব যুক্ত রাশি, এটা চরের কিছুটা পাঠ এবং স্থিরের কিছুটা পাঠ নিয়ে এই রাশিগুলো তৈরি হয়েছে। এখন এই যে চর স্থির ব্যক্তব ভেদে এই যে 4 ভাগে ভাগ, তারপরে যে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে, এবং কোন কোন রাশির কি কি বৈশিষ্ট্য, কোন কোন রাশিতে মানুষ জন্মালে এবং কোন রাশিতে কি অবস্থায় থাকলে মানব জীবনের কি প্রভাব পরিলক্ষিত হয়, আমরা সেই রাশিগুলোর মধ্যে দেখতে পাই। চর অগ্নি মেষ রাশিতে যদি জন্মগ্রহণ করে, ধরো 1 নম্বর নক্ষত্র এই যে অশ্বিনী নক্ষত্র, 1 নম্বর নক্ষত্র, এই 1 নম্বর নক্ষত্র, 2 নম্বর নক্ষত্র ভরণী এবং 3 নম্বর নক্ষত্র কৃত্তিকা, এই নক্ষত্রগুলো নিয়েই এই 27টা নক্ষত্রকে নিয়ে এই দ্বাদশ রাশিটা ওর মধ্যে আছে। অর্থাৎ প্রত্যেকটা নক্ষত্র 3টে করে নক্ষত্র এক একটা রাশিতে অবলম্বন করে অবস্থান করছেন। রাশির পূর্ব মান 360 ডিগ্রি 30 ডিগ্রি, একটা রাশির পূর্ণ মান 30 ডিগ্রি, 12টা রাশি ইজিক্যাল টু 360 ডিগ্রি। আর নক্ষত্র 27টা, প্রত্যেকটা 13 ডিগ্রি 20 মিনিট ইন্টু 27 ইজিক্যাল টু 360 ডিগ্রি। তাহলে মেষ রাশিকে অবলম্বন করে আছেন 1 নম্বর নক্ষত্র অশ্বিনী 13 ডিগ্রি 20 মিনিট, 2 নম্বর নক্ষত্র ভরণী 13 ডিগ্রি 20 মিনিট 26 ডিগ্রি 40 মিনিট, আর 3 নম্বর নক্ষত্র কৃত্তিকা 3 ডিগ্রি 20 মিনিট ইজিক্যাল টু 30 ডিগ্রি। বৃষের বাকিটা এলো কৃত্তিকার 13 ডিগ্রি 20 মিনিটে 3 ডিগ্রি 20 মিনিট মিশে গেছে, 10 ডিগ্রি তার বাকি আছে। তাহলে বৃষের প্রথম পাঠ হলো কৃত্তিকা 10 ডিগ্রি, রোহিণী 13 ডিগ্রি 20 মিনিট 4 নম্বর নক্ষত্র, আর 5 নম্বর নক্ষত্র তাহলে 13 আর 10 23 ডিগ্রি 20 মিনিট হলো, আমার এজ থাকে 6 ডিগ্রি 40 মিনিট। 5 নম্বর নক্ষত্র মৃগশিরার 5 ডিগ্রি এই 6 ডিগ্রি 40 মিনিট, এটা মৃগশিরার 5 নম্বর নক্ষত্রে এটা বৃষ রাশিতে এলো। তাহলে 6 ডিগ্রি 40 মিনিট প্লাস 6 ডিগ্রি 40 মিনিট ইজিক্যাল টু 13 ডিগ্রি 20 মিনিট। তাহলে বাকিটা এলো মিথুন রাশিতে। তাহলে 5 নম্বর নক্ষত্র যে মৃগশিরা, এই মৃগশিরা নক্ষত্রে প্রথম 6 ডিগ্রি 40 মিনিট আপনার এলো মিথুন রাশিতে। 6 নম্বর নক্ষত্র আদ্রা 13 ডিগ্রি 20 মিনিট এবং 7 নম্বর নক্ষত্র পুষ্যা, 7 নম্বর নক্ষত্র পুনর্বসু, এই পুনর্বসু নক্ষত্র 7 ডিগ্রি 10 ডিগ্রি নিয়ে এলো। তার মানে 5 নম্বর মৃগশিরা নক্ষত্রে নিয়েছে 6 ডিগ্রি 40 মিনিট, 6 নম্বর নক্ষত্র আদ্রা নিয়েছে 13 ডিগ্রি 20 মিনিট, 13 থেকে 20 21 ডিগ্রি, আর থাকে 13 আর 6 20 14 20 ডিগ্রি, মোট হলো 5 নম্বর এবং 6 নম্বর নক্ষত্র মিলে 7 নম্বর নক্ষত্র পুনর্বসু। হ্যাঁ বলো গুরুজি, একটু ইন্টারাপ্ট করি, বলতেছি হচ্ছে যে একটা নক্ষত্র 13 ডিগ্রি 20 মিনিট, আমাদের এইভাবে বলে দিলে সুবিধা হয় বেশি, যে 13 ডিগ্রি 20 মিনিট ইনটু হচ্ছে 12 সমান হচ্ছে 360 ডিগ্রি। এই 13 ডিগ্রি 20 মিনিট ইনটু 27, তাহলে না ইনটু 27 13 ডিগ্রি 20 মিনিট ইনটু 27টা নক্ষত্র গুণ দিলে হচ্ছে 360 ডিগ্রি। তো একটি ঘরে কয়টি নক্ষত্র পড়বে, কোন কোন নক্ষত্র পড়বে
যেহেতু 13 13 26 ডিগ্রি 40 মিনিট চলে যাবে অশ্বিনী ভরণী, তাহলে কৃত্তিকার আর 3 ডিগ্রি 20 মিনিট থাকবে। 3 ডিগ্রি পরে বৃষ রাশিতে কৃত্তিকার 3 ডিগ্রি 40 মিনিট যদি চলে 3 ডিগ্রি 20 মিনিট যদি চলে যায়, তাহলে বৃষ রাশিতে 10 ডিগ্রি থাকবে, কৃত্তিকার 10 ডিগ্রি থাকবে। তারপরে কৃত্তিকা অশ্বিনী ভরণী কৃত্তিকা রোহিণী 20 মিনিট, তারপরে হচ্ছে মৃগশিরা তাহলে 13 ডিগ্রি 20 মিনিট আর 10 ডিগ্রি 13 ডিগ্রি 20 মিনিট 6 ডিগ্রি 40 মিনিট হবে স্যার। না 13 ডিগ্রি 20 মিনিট 13 ডিগ্রি 20 মিনিটে মানে 3 নম্বর নক্ষত্র কৃত্তিকা মাত্র ব্যবহার করা হয়েছে 3 ডিগ্রি 20 মিনিট। হ্যাঁ 10 ডিগ্রি আছে, তার 10 ডিগ্রি আছে। এইবার কৃত্তিকা রোহিণী 13 ডিগ্রি 20 মিনিট, তাহলে 13 আর 10 23 ডিগ্রি। এইবার থাকলো 7 ডিগ্রি 40 মিনিট, অর্থাৎ মৃগশিরা 7 ডিগ্রি 40 না মিনিট 6 ডিগ্রি 40 মিনিট 6 ডিগ্রি 40 মিনিট সরি 6 ডিগ্রি 40 মিনিট মৃগশিরা 6 ডিগ্রি 40 মিনিটে কিন্তু বৃষ রাশি শেষ হয়ে গেল। তবে আমাদের প্রতিটা ঘরে 27টি নক্ষত্র ভাগ করে যেতে হবে। এটা বললে দেখা যাচ্ছে গুরুজি সারা রাত ধরে বললেও আমরা কিন্তু বুঝতে কষ্ট হবে, কিন্তু আমরা একটা নক্ষত্র 13 ডিগ্রি 20 মিনিট, এইবার 27 এই 12টা রাশিতে ছড়িয়ে আছে সিরিয়াল অনুযায়ী। তো নক্ষত্রের সিরিয়াল অনুযায়ী 1 অশ্বিনী, 2 ভরণী, 3 কৃত্তিকা, 4 রোহিণী, 5 মৃগশিরা, 6 আদ্রা, এইভাবে 27টা নক্ষত্র আমরা যাব। তো প্রত্যেকটা 13 ডিগ্রি 20 মিনিট করে একটা রাশির ঘর হচ্ছে 30 ডিগ্রি। তো একটি রাশির ঘর যদি 30 ডিগ্রি হয়, তো 13 ডিগ্রি 20 মিনিট করে পর পর বসাতে বসাতে গেলে কোন রাশিতে গিয়ে কোন নক্ষত্র পড়বে এটা কিন্তু আমরা বসিয়ে নিতে পারবো। পারবো না? হ্যাঁ বলেন, কেউ পারবো? হ্যাঁ স্যার, হ্যাঁ পারবো স্যার। এই তাহলে আমরা 13 ডিগ্রি 20 মিনিট করে প্রত্যেকটা নক্ষত্রকে বসাতে বসাতে গেলে আমাদের মকরে যে কোন নক্ষত্র পড়ছে, কুম্ভে যে কোন নক্ষত্র পড়ছে, কোন কোন নক্ষত্র পড়ছে, ধনুতে কোন কোন নক্ষত্র পড়ছে, এটা কিন্তু আপনারা ঘরে বসে বসিয়ে নেবেন। স্টার্টিংটা হবে কোথা থেকে? মেষ থেকে। মেষ রাশির একেবারে এই কন্যার থেকে শুরু হবে, মিনের শেষ মেষের শুরু, এখান থেকে 13 ডিগ্রি 20 মিনিট। স্যার মকরে কি উত্তর আষাঢ়, ধনিষ্ঠা আর শ্রবণা? হ্যাঁ হ্যাঁ এই তো মুতালের উত্তর আষাঢ়, ধনিষ্ঠা এবং শ্রবণা মকরকে নিয়ে তৈরি হয়েছে। এইবার প্রয়োজনে আপনারা যদি এটা বের করে নিলে কিন্তু আপনাদের শেখা হয়ে যাবে, আর যদি একবারে লিখে নিতে পারেন তাহলে কিন্তু টপাটপ বলে দেওয়া যায়, আপনারা লিখে নিতে পারেন। বলেন কাইন্ডলি। আচ্ছা, মেষ রাশিতে পড়বে 1 2 3 নাম্বার নক্ষত্র। মেষ রাশিতে 1 2 3, আমি এখানে বোর্ডে দিয়ে যাই, আপনারা টপাটপ লেখেন। হ্যাঁ বলো, বলে দাও। মেষ রাশিতে লেখার জায়গাও তো নেই। মেষ রাশিতে 1 2 3। আচ্ছা বৃষ রাশিতে যাবে 3 4, তুমি বৃষ রাশিতে যাবে 3 4 5, বৃষ রাশিতে 3 4 5, মিথুন রাশিতে যাবে 5 6 7, মিথুন রাশিতে 5 6 7, কর্কট রাশিতে যাবে 7 8 9, কর্কট রাশিতে 7 8 9, সিংহ রাশিতে যাবে 10 11 12, সিংহ রাশিতে 10 11 12, কন্যা রাশিতে 12 13 14, কন্যা রাশিতে 12 13 14, তুলা রাশিতে হচ্ছে 14 15 16, তুলা রাশিতে 14 15 16, বৃশ্চিক রাশিতে 16 17 18, বৃশ্চিক রাশিতে 16 17 18, ধনু রাশিতে 19 20 21, মকর রাশিতে হচ্ছে 21 22 23, মকর রাশিতে 21 22 23, কুম্ভ রাশিতে 23 24 25, 23 24 25, আর মীন রাশিতে 25 26 27 এই নক্ষত্র অবস্থান করবে। এবার এইটাকে কোনটা কত ডিগ্রি থাকবে, যেমন ধরুন মীন রাশিতে পূর্ব ভাদ্রপদ 25 নাম্বার নক্ষত্র থাকবে 11 ডিগ্রি, উত্তর ভাদ্রপদ নক্ষত্র 25 নম্বর 3 ডিগ্রি 20 মিনিট, 25 নম্বর পূর্ব ভাদ্রপদ 3 ডিগ্রি 20 মিনিট, 26 নম্বর নক্ষত্র উত্তর ভাদ্রপদ 13 ডিগ্রি 20 মিনিট এবং 27 নম্বর রেবতী 13 ডিগ্রি 20 মিনিট। 26 ডিগ্রি 40 মিনিট প্লাস 3 ডিগ্রি 20 মিনিট ইকুয়াল টু মীন রাশি তৈরি হচ্ছে।
তো এইভাবে আপনারা 13 ডিগ্রি 20 মিনিট করে করে বসাতে বসাতে নক্ষত্রগুলোকে নিয়ে যাবেন। যদি এই নক্ষত্র সংখ্যা ভুল পড়ে তাহলে আবার গোড়ার থেকে শুরু করবেন, তাহলে আপনাদের বোঝা এবং মুখস্থ একসঙ্গে হয়ে যাবে। বলেন গুরুজি, এবার পরে শুরু করেন। এরপরে এই গ্রহ সন্নিবেশের যে শিশুর জন্মকাল থেকে মৃত্যু পর্যন্ত জ্যোতিষ শাস্ত্রে প্রত্যেকটা অধ্যায় আমাদের শাস্ত্রের মধ্যে আলোচনা করা আছে। সেগুলোকে আমরা প্রত্যেকটা বিষয়কে নিয়ে আমরা আলোচনা করব সংক্ষেপে। প্রত্যেকটা বিষয়কে নিয়ে প্রথম কথা হচ্ছে শিশু ঋষ্টি যোগ। এখন শিশু ঋষ্টি যোগ কি করে হলো বা কি করে হয়, শিশু ঋষ্টি কাকে বলে, আগে শিশু বাঁচবে, তারপর তো তার কর্ম, তারপর ভাগ্য, তার সুখ সমৃদ্ধি সৌভাগ্য, আগে বাঁচলে তবে তো। তো শিশুই যদি মারা যায় বা শিশু যদি জীবিত না থাকে, তাকে নিয়ে যদি আলোচনা করা হবে। তাই পারাশরী হোরাতে প্রথমেই শিশু ঋষ্টি যোগ সম্পর্কে কিছু বলা হয়েছে। এখন শিশু ঋষ্টি যোগ সম্পর্কে বলতে গিয়ে মহর্ষি পরাশর বলেছেন যে 16 বৎসর বয়সকাল পর্যন্ত শিশু ঋষ্টি যোগ হয়ে থাকে। সেটা ঋষ্টি যোগই বলে, তাতে পিতামাতার জন্য হয়, তাতে কোনো পূর্বজন্মের শিশুর কোনো কি বলবো তার প্রভাব, তার কোনো কর্ম প্রভাবের জন্য হতে পারে, প্রাকৃতিক বিপর্যয়, কোনো দৈব দুর্বিপাক, নানান কারণে এই 16 বছর বয়স পর্যন্ত শিশু ঋষ্টিকাল ধরা হয়। জ্যোতিষশাস্ত্র মোতাবেক আমরা যে কোনো শিশু আমরা একটা জন্ম পত্রিকা তৈরি করে দিতে পারি। কিন্তু আমার মনে হয় যে জ্যোতিষ যখন বিচার করা হবে, জ্যোতিষ শাস্ত্র যখন আমরা 12টা ঘর কেটে যখন তার ফলাফল ব্যাখ্যা করব, সেটা মনে হয় 5 বৎসরের অল্প বয়সী যারা, তাদের ক্ষেত্রে এটা না করাই ভালো। অর্থাৎ জ্যোতিষ একটা জন্ম পত্রিকা তৈরি করে দেয়া যায়, কিন্তু তার ফলাফল বা তার ব্যাখ্যা এটা করা ঠিক উচিত হবে না বলেই মনে হয়। তাই 5 বৎসর বয়সকাল না হওয়া পর্যন্ত এই জ্যোতিষ শাস্ত্র, জ্যোতিষ মানে অঙ্কন, জ্যোতিষ শাস্ত্রের ব্যাখ্যা, তার ভালো মন্দ কোনোটাই বিচার করা উচিত নয়। এরপরে শিশু ঋষ্টি, দুটো গ্রহ, শিশু ঋষ্টি সম্পর্কে বলতে গেলে আমরা দুটো গ্রহকে মূল ধরব, একটা চন্দ্র এবং একটা রবি। জন্মকালীন কোন শিশুর যদি অষ্টমে চন্দ্র বা রবি বসে থাকেন, সেই গ্রহটি যদি রাহু, কেতু, মঙ্গল বা শনি দৃষ্ট বা যুক্ত হয়, তাহলে ধরেই নেওয়া যায় সেই শিশুটির সদ্য মৃত্যু হবে বা তার আয়ু অত্যন্ত সীমিত। অর্থাৎ চন্দ্র জন্মকালীন যদি অষ্টমে থাকেন, তিনি যদি শনি, রাহু, কেতু, মঙ্গল এই অশুভ গ্রহ যুক্ত হন, কোন শুভ গ্রহ দৃষ্ট না হন, অর্থাৎ বৃহস্পতি, শুক্র, চন্দ্র বা বুধ দৃষ্ট যদি না হন, তাহলে কিন্তু শিশুটি সদ্য মৃত্যু হবে। এমনই ফলাদেশ পারাশরী মহর্ষি পরাশর করে গেছেন। ঠিক অনুরূপ ক্ষেত্রে রবির ক্ষেত্রেও ঠিক তাই। রবি যদি লগ্নের অষ্টমে বসে থাকেন, ওই অনুরূপ ফলই দান করবেন। লগ্নের পরবর্তীকালে আলোচনা করব, লগ্নের 4টে জায়গা, 4টে স্থান, এগুলো মৃত্যু স্থান। লগ্নের 2য় স্থান, লগ্নের 7ম স্থান, লগ্নের 8ম স্থান এবং লগ্নের 12শ স্থান। এগুলো পরে আলোচনা করব। লগ্নটা আপনারা আগে শিখুন, লগ্ন কিভাবে নির্ণয় করতে হয় সেটা আগে বুঝুন।
জন্ম কুণ্ডলী জন্ম ছক কিভাবে তৈরি করতে হয় সেটা আগে বুঝুন হাতে হাতে, তারপরে এগুলো আলোচনা করব। তবুও বলি যে এই যে লগ্নের 4টে স্থান মারক স্থান, এই মারক স্থানের মধ্যে দ্বিতীয়, সপ্তম, অষ্টম এবং দ্বাদশ এই 4টে ভাবের মধ্যে যদি রবি চন্দ্র বিশেষ করে এই দুটো গ্রহ অবস্থান করেন এবং রাহু, মঙ্গল, কেতু এবং শনি এই পাপক গ্রহ দৃষ্ট বা যুক্ত হয়, কোন শুভ গ্রহ বিশেষত বৃহস্পতির কোন দৃষ্টি না থাকে, তাহলে শিশুর আয়ু সম্পর্কে একটা প্রশ্ন চিহ্ন থেকেই যায়। তাতে আজ মারা যাবে কি 2 মাস পরে মারা যাবে সেগুলো পরে আলোচনা করব। যে শিশু কত বছর বয়সে মারা যেতে পারেন বা কত বছর বয়সে তার বিপদ আপদ হতে পারে এইগুলো নিয়ে পরে আলোচনায় আসবো। তবে মোটামুটি ক্ষেত্রে বলা যায় যে যদি এই অষ্টম, দ্বিতীয়, অষ্টম, সপ্তম এবং দ্বাদশে বিশেষত অষ্টমে এবং দ্বিতীয় যদি অবস্থান করেন তাহলে শিশুর ইষ্টি যোগ আছে, এটা ধরে নেওয়া হবে। এবারে আয়ুর যোগ, এই আয়ুর যোগ সম্পর্কে আমরা 3টে ভাগে যদি ভাগ করি, অর্থাৎ অল্পায়ু, মধ্যায়ু এবং দীর্ঘায়ু। অল্পায়ু, মধ্যায়ু এবং দীর্ঘায়ু এই আয়ুগুলোকে যদি ভাগ করে থাকি তাহলে 1 অল্পায়ু, 2 মধ্যায়ু আর 3 দীর্ঘায়ু। এই আয়ুগুলো এইভাবে যদি ভাগ করি তাহলে আয়ু স্বল্পায়ু, মধ্যায়ু এবং দীর্ঘায়ু এই আয়ুগুলোর মধ্যে তাহলে 1 অল্পায়ু 1 1 ইকুয়াল টু 2, মধ্যায়ু 2 প্লাস 1 ইকুয়াল টু দীর্ঘায়ু। আপনারা হয়তো একটু বুঝতে অসুবিধা হচ্ছে কিনা জানি না। কার্তিক চন্দ্র, হ্যাঁ বলুন, এইগুলো একটু বুঝিয়ে দেবে ওদেরকে, বলেন। এগুলো বুঝিয়ে দিবে অল্পায়ু, দীর্ঘায়ু, মধ্যায়ু এবং দীর্ঘায়ু। হ্যাঁ ওইটা বোঝানোর আগে অল্পায়ু আমাদের একটু সান্নাড়ি চক্র আর নবতারা চক্রে যেতে হবে, তা না হলে স্বর্ণালী চক্র। আচ্ছা, নবতারা এবং বলি নবতারা এবং স্বর্ণালী চক্র বলি। নবতারা চক্র হচ্ছে জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যরী, সাধক, মিত্রং, পরম মিত্রঞ্চ, জন্মভাচ্য পুনঃ পুনঃ। অর্থাৎ জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যরী, সাধক, বধ, মিত্র, পরম মিত্র, এই যে 9টা নবতারা, 9টা যে তারা, এই তারাগুলোর মধ্যে হ্যাঁ জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যরী, সাধক, বধ, মিত্র, অতিমিত্র, এই 9টা তারা। ইতুরে ও ইতু লাস্টেরটা ইতু অতিমিত্র, দেখেন তো দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ হ্যাঁ স্যার একটু সাইড, হ্যাঁ স্যার এবার ঠিক আছে স্যার। হ্যাঁ অতিমিত্র। এভাবে 9টি ঘরে আমাদের ভাগ করতে হবে। তো এই 9টি ঘরে ভাগ করার পরে যদি জন্ম নক্ষত্র কারো 1 হয়, ধরেন অশ্বিনী নক্ষত্রে জন্ম,
তাহলে এই অশ্বিনী নক্ষত্রের জন্ম আমরা 1 নাম্বার ঘরে লিখবো এই অশ্বিনী। তারপরে 2 আসবে, 3 4 5 6 7 এই 8 এই 9, আবার এখানে 10 আসবে, ওই সেই নিউমারোলজির মতো। দেখুন নিউমারোলজির মতো 1 এর সোজা 10 আসবে, আবার এখানে এসে 19 আসবে। কিভাবে আসে দেখেন, আবার এই 11 12 13 14 15 16 17 এই 18 এই 19 এই 20 21 22 23 24 25 26 এই 27 এই। যদি এবার 2 নাম্বার নক্ষত্রের জন্ম হয় তাহলে কিন্তু 2 প্রথমে আসবে, তারপরে 3 4 যাবে, এইবার পরে লাস্টে এসে কিন্তু এখানে 1 হবে। অর্থাৎ প্রত্যেক লাইনের যোগফল কিন্তু 1 10 19, অর্থাৎ সব 1 হতে হবে। দেখতে পেরেছেন? এই নামগুলো একটু কাইন্ডলি বলে দেবেন মুখ দিয়ে। এইখানে মনে স্যার হয় প্রথমে যে 9টা নাম লিখছেন স্যার, এই 9টা নাম কিসের নাম স্যার? প্রথম ঘরে জন্ম লিখুন, দ্বিতীয় ঘরে সম্পদ লিখুন। প্রথম ঘরে জন্ম, দ্বিতীয় ঘরে সম্পদ, 3 নাম্বার ঘরে বিপদ, 4 নাম্বার ঘরে ক্ষেম, 5 নাম্বার ঘরে প্রত্যারী, 6 নাম্বার ঘরে সাধক, 7 নাম্বার ঘরে বর, 8 নাম্বার ঘরে মিত্র, আর 9 নাম্বার ঘরে অতি মিত্র। এটা লেখা হয়েছে। তো এইবার কি হচ্ছে, 1 নাম্বার নক্ষত্রে জন্ম না হয়ে কারো 5 নাম্বার নক্ষত্রে জন্ম হলো, এইবার আমরা ঘুরায় দিই আমাদের বোঝার জন্য। জন্ম, সম্পদ, বিপদ, তারপর বিপদ ক্ষেম, বিপদ ক্ষেম। ধরুন এখানে 5 নাম্বার নক্ষত্রে জন্ম হয়েছে, তাহলে তারপরে 6 7 8 9 10 11 12 এই 13, এইবার আবার 14 15 16 17 18 19 20 21 22, এইবার 23 24 25 26 27 28 ও 28 তো নেই। এইবার দেখেন 27 এর পরে যখন 1 এই 2 এই 3 এই 4 আবার প্রথমে এই 5 দেখছেন। এইবার যাদের 5 নাম্বার নক্ষত্রে জন্মগ্রহণ করেছে দেখুন 5 14, 14 মানে 5, আবার 23 মানে 5, তাহলে জন্ম কিন্তু তার 5 নাম্বার নক্ষত্রে, 14 নম্বরের জন্ম নয়, আবার 23 নম্বরেও কিন্তু জন্ম নয়। কিন্তু মানব জীবনে 1-এর অধিক জন্ম আছে। কি জন্ম আছে? একটা হচ্ছে ভূমিষ্ঠ জন্ম, একটা হচ্ছে আপনি কর্মজীবনে পদার্পণ করলেন সেটা একটা জন্ম হতে পারে, বা জীবনের সফলতার জন্ম, আর একটা হতে পারে আপনি কখন আধ্যাত্ম মানে বিশেষ করে গুরু শিক্ষা বা গুরু দীক্ষা গ্রহণ করবেন, সেটাও কিন্তু এক ধরনের জন্ম হতে পারে। তো জীবন, হ্যাঁ 9 নাম্বার ঘর হচ্ছে অতি মিত্র, প্রত্যরী, বদ এবং বিপদ, এই 3টে নক্ষত্র শুভ। এর মধ্যে এই 3 লাইনে, হ্যাঁ 5 নম্বরটা কি লিখছে স্যার? 5 নম্বর ঘরটা 9 এর উপরে। আর শুনুন প্রত্যারী, হ্যাঁ স্যার ওটা কি? প্রত্যারী কয়রা ফলা তয়জ ফলা রয় দীর্ঘি, তারপর সাধক, তারপর বদ, তারপর মিত্র, তারপর অতি মিত্র। হ্যাঁ তাহলে দেখেন ওটা কি বর? হ্যাঁ বদ। এইবার আমাদের এর মধ্যে খারাপ নক্ষত্র কিন্তু এই বিপদের ঘর, প্রত্যরীর ঘর, আর হচ্ছে বদের ঘর। এই তাহলে বিপদ আপদ দুর্ঘটনা রক্তপাত যা কিছু হবে তা 7 নাম্বার নক্ষত্রে হবে, 16 নাম্বার নক্ষত্রে অথবা 25 নাম্বার নক্ষত্রে। এইবার আমাদের দেখতে হবে যে পঞ্জিকাতে কোন দিন 7 নাম্বার নক্ষত্র পড়েছে, যেহেতু তার 5 নাম্বার নক্ষত্রে জন্ম জাতকের,
তো 5 নাম্বার নক্ষত্রে যে জাতক জন্মগ্রহণ করেছে, 7 নাম্বার নক্ষত্র, 16 নাম্বার নক্ষত্র এবং 25 নাম্বার নক্ষত্র, এই তিনটি নক্ষত্রের দিনে তার কোনো না কোনো দিক থেকে বিপদ আপদ আসতে পারে। তো 5 নাম্বার নক্ষত্র তো 5 নাম্বার নক্ষত্র পুনর্বসু, 17 নম্বর পুনর্বসু, 16 নম্বর বিশাখা এবং 25 নম্বর পূর্বভাদ্রপদ। হ্যাঁ, এই তিনটি নক্ষত্রে কিন্তু বিপদ হতে পারে। এইবার প্রত্যরী মানে 9 নাম্বার, 18 নাম্বার এবং 27 নাম্বার, 9, 18, 27 এই নক্ষত্রে মানে 27 নাম্বার হচ্ছে রেবতী, 18 নাম্বার জ্যেষ্ঠা আর 9 নাম্বার হচ্ছে অশ্লেষা। এই নক্ষত্রের দিনে হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যাঁ ঠিকই আছে, বলো না কে কি বললো? আচ্ছা, এই তিনটা নক্ষত্রের দিনে প্রত্যরী অর্থাৎ এই তিনটে নক্ষত্রও কিন্তু খারাপ দিন। অর্থাৎ এই নক্ষত্রের দিনে আপনি কোনো না কোনো প্রাকৃতিক বিপর্যয় পড়তে পারেন, এমনকি বিশেষ করে কোনো ক্ষয়ক্ষতি হতে পারে, আগুন বিদ্যুতে বিপর্যয় ঘটতে পারে, বা কোনো না কোনো দিক থেকে মানে বিপর্যয় আসবেই। এটা 5 নাম্বার নক্ষত্রে জন্ম হলে। এইবার তাই শাস্ত্র বাক্য বলছে যে সর্বকার্য পরিত্যক্ত, ওই দিন কোন কাজ আপনি করবেন। এই তিনটি নক্ষত্রের সকল কাজ পরিত্যাগ করতে হবে। এমনকি এই দিন যদি আপনার উপবাসের দিন পড়ে, ধরেন কালী পূজা পড়েছে, আপনি কালী পূজার উপবাস থাকবেন বা শনির পূজার উপবাস থাকবেন, তো এদিন উপবাস থেকে পূজা দিলেও কিন্তু ওই ঠাকুর তুষ্ট হবেন না। যদিও বলেছেন কোন কোন ধর্মে বলেছেন, যেমন কলিযুগে হরিচাঁদ ঠাকুর বলেছেন যে মলমূত্র ত্যাগে কবু যার মুখে হরি নাম জাগে, সব দিন করা যাবে, কিন্তু বেদ কিন্তু তা বলে নাই, বা আমাদের পঞ্জিকা বা পাজি কিন্তু তা বলে নাই। অর্থাৎ শুভ দিন, শুভক্ষণ, শুভ যোগ তৈরি হবে তবেই না কিন্তু আমাদের শুভ কর্ম হবে। যেমন আমরা শুধু হিবুক যোগ তৈরি হবে তবেই না বিবাহ হবে। এইবার শুধু হিবুক যোগ তৈরি হবে, সেদিন পাত্র পাত্রীর জন্মবার থাকবে না, তারপরে সেই যোগে বিবাহ হবে। তো এগুলোকে কিন্তু আমাদের বেঁচে চলতে হবে। অর্থাৎ প্রত্যরিতে কোন শুভ কাজে গমন করলে সেই কাজে কার্তিক চন্দ্র বাবা, ওদেরকে তুমি একটু বলে দাও, মানে আরো সহজ হবে যে জন্ম সম্পদ বিপদ ক্ষেম প্রত্যরী সাধক ও বধ মিত্রং পরম মিত্রঞ্চ জন্ম ভাষ্য পুনঃ পুনঃ, এই শক্তি মনে রাখলে সব হবে। এইবার আপনারা লিখেও নিতে পারেন স্যার। 9টা যে কক্ষ করেছেন স্যার, এই কক্ষের নামটা কি স্যার? কোন কক্ষ স্যার? এই যে 9টা যে ইয়ে করছেন স্যার। নবতারা চক্র। নবতারা চক্র, নবতারা চক্র, এটা রাশি চক্র, এটা রাশি নবতারা চক্র, নবতারা চক্র। এই যে দেখুন, দেখা যায় নবতারা চক্র। হ্যাঁ স্যার দেখা যায়। দেখুন নিচে এই সংস্কৃতে কিন্তু লেখা আছে এই যে জন্ম সম্পদ বিপদ ক্ষেম প্রত্যরী সাধক বধ মিত্রং পরমিত্রঞ্চ জন্ম ভাৎস পুনঃ পুনঃ, যে কথা গুরুজি বললেন। অর্থাৎ এখানে নিচের লাইনে দেখুন লেখা আছে নক্ষত্র সকল অশুভ সকল, অর্থাৎ 4, 6, 8, 13, 15 দেখেন লাইন দিয়ে এই নক্ষত্রে সকল শুভ কার্য বর্জন করতে হবে, দেখেন লেখা আছে। আছে এই চার্ট কথা বাবু, এটা দেখা যায়। চার্ট তো এই যে এঁকে দিলাম তো আপনাকে, আপনাদের তো এঁকে দেওয়া হলো। ঠিক আছে, এটা তো কোষ্ঠীর ফরম্যাট, এটা আমার তৈরি কোষ্ঠীর ফরম্যাট। এই যে এই আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে বুঝছি। হ্যাঁ বুঝতে পেরেছেন? এই ফরম্যাট তৈরি করা আছে, এই ফরম্যাট যার যার মতো তৈরি করে নিতে হবে। এই যে তো এই তৈরি করে নিয়ে সেখানে বসাতে হবে, এই ঘর আঁকানো থাকবে, এইটাই বসাতে হবে। এবার বদ নক্ষত্র যেটা পড়বে, যেমন বধে পড়েছে দেখুন 11, 20 এবং 2, তো 2 হচ্ছে ভরণী নক্ষত্র, 11 হচ্ছে পূর্ব ভরণী নক্ষত্র, আর 20 হচ্ছে পূর্বাষাঢ়া নক্ষত্র। এই তিনটি নক্ষত্রে কিন্তু বদ মানে তো বদ হতে পারে। কি হতে পারে? ধরেন কেউ গুলটি মারছে, শালার গুলটির সামনে আমি পড়ে গেলাম। কেউ পাখি গুলি করছে, শালার পাখি গুলির সেই গুলির
মাথায় আমি পড়ে গেলাম। এমনও দেখেছি আমার জীবনে যে মাঠে গোলাগুলি হচ্ছে, দোকানদার বিষ্ণুপদ পাল শাটার আটকে দিছে, মাঠে গোলাগুলি হচ্ছে, শাটার আটকায় দিছে, তাড়াতাড়ি শাটার ভেদ করে যে ওর বুকে গুলি লেগে ও জায়গায় মারা গেছে, একেবারে জায়গায়। কেন গুলিটা শাটারে লাগেছে বেশ ভালো কথা, দোকানের ভিতর গেছে, ও তো ওই গুলির সোজা না বসে পারতো, ও তো একটু এপাশে বসে পারতো। দোকানটা তো 20 ফুট লম্বা, 20 ফুট একটা দোকান ঝনঝনিয়া বাজারে। আমি যখন 9-এ পড়ি তখন মাঠে গোলাগুলি হয়েছে, সেই গুলি গিয়ে শাটার ভেদ করে সেই বিষ্ণুপদ পাল মারা গেছে, মুদি দোকানদার। তো আমার কথা হচ্ছে যে তার যদি জীবনে আয়ু থাকতো বা বেঁচে থাকার যোগ থাকতো, তাহলে কিন্তু সে অবশ্যই তার বসার চেয়ারটা এখানে হতো বা এখানে হতো, বা তার ক্যাশ বাক্স এখানে থাকতো, বা হয়তো গুলিটা হাতে লাগতো, যে হাতে লাগলে হাত কেটে ফেলে হয়তো বাঁচতো, বা পায়ে লাগতো। কিন্তু একেবারে সোজাসুজি যে বুকে লাগবে সেই গুলিতেই সে মারা যাবে, অর্থাৎ মৃত্যু তার ওখানে ছিল। তো এই বদ নক্ষত্রের দিনগুলোও কিন্তু চরম বিপর্যয়ের দিন, অর্থাৎ আমরা কোনো না কোনো ভাবে বদ হতে পারি। এইবার দেখতে হবে এবার আরেকটু সহজ করে দিই। দেখুন, এই গুরুজি যে কথা বললেন স্বল্পায়ু, দীর্ঘায়ু এবং মধ্যায়ু, না সংজ্ঞাটি আগে বলা করো না, আগে আগে সংজ্ঞাটিটাই বলো, তাহলে আয়ুটা পরে হবে না। না দেখি এর ভিতর কি প্রশ্ন করছে স্যার। প্রশ্নটা হচ্ছে যেখানে 5 লিখছেন কোন জাতকের সেখানে নক্ষত্র সংখ্যা 6 হতে পারে, তাহলে কি সেখানে যদি 6 হয় তাহলে লাস্টের সংখ্যা যদি আপনার 14 হয় তাহলে কি স্যার তার অধিমিত্র চিত্তার নক্ষত্র হবে স্যার? লাস্টের সংখ্যা হয়ে হ্যাঁ 14 হবে, অতিমিত্র 14 নম্বর নক্ষত্র হবে, 14 নম্বর মানে চিত্রা হবে স্যার। বুঝতে পারছি। তাহলে যদি 7 হয় তাহলে 15 হবে, 7ই হবে অতিমিত্র। এইবার যদি জন্ম নক্ষত্র 27 হয় তাহলে 27 হলে কি হবে? 27 হলে 8 নম্বর নক্ষত্র হবে অতিমিত্র। 8 নম্বর নক্ষত্র মানে হচ্ছে পুষ্যা হবে অতিমিত্র। স্যার ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছেন? সবাই বুঝতে পেরেছেন তো? এইবার দেখেন এখানে আরেকটি চক্র এঁকেছি, সান্নালী চক্র। দেখুন আগের থেকে এঁকে রেখেছি, গুরুজি যখন আলাপ করতেছিলেন। আপনারা সবসময় খেয়াল করবেন, প্রিন্সিপাল স্যার যখন ক্লাস নেবেন আমি যেটি বোর্ডে লিখবো মনে করবেন এটা পরবর্তীতে আপনাদের প্রয়োজন, অর্থাৎ সঙ্গে সঙ্গে এটা শুনতে থাকবেন এবং এটা আঁকতে থাকবেন, একে এটা লেখা শুরু করে দেবেন। ধরুন এই 5 নম্বর নক্ষত্রে কোনো জাতক জন্মগ্রহণ করেছে, তাহলে 5 নম্বর নক্ষত্রে যদি কোনো জাতক বা জাতিকা জন্মগ্রহণ করে তাহলে হ্যাঁ 5 নম্বর মৃগশিরা নক্ষত্রে জন্মগ্রহণ করেছে, তাহলে সান্নালী চক্রে তার জন্ম নক্ষত্রে পড়বে 5 নাম্বার। ওই ভিতরে কি কি লেখছেন এটা বলবেন না? এখানে লিখেছি জন্ম কর্ম, জন্ম এখানে কর্ম, এই উপরে সাংঘাতিক, এটা মানুষ, এটা বিনাশ, এটা সমুদয়। দেখুন তো বোঝা যায় কিনা? স্যার এখানে কি 1 2 3 লগ্ন সাপেক্ষে এভাবে কিছু আছে? নো 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 নো, নক্ষত্র সাপেক্ষে হবে, সেইটাই বুঝাচ্ছি। আগে আপনারা সবটা করুন। সাংঘাতিক, মানুষ, তারপরে বিনাশ, নিচে বিনাশ, এখানে সমুদয়। স্যার মাঝখানেরটাই কি? মাঝখানে হচ্ছে চক্রটার নাম সান্নালী চক্র, তাই মাঝখানেরটা প্রয়োজন সান্নালী চক্র। সান্নালী চক্র। তাহলে কার্তিক চন্দ্র দেখুন কেউ যদি 5 নম্বর নক্ষত্রে জন্মগ্রহণ করে, আপনারা আগে তার সান্নালী চক্রটি করে নিন। 5 নম্বর নক্ষত্রে জন্মগ্রহণ করলে জন্মের ঘরে 5 লিখবেন, জন্মের ঘরে 5। এইবার তার কর্মনারীতে যে লিখতে হবে 14। এইবার কর্মনারীর পরে সাংঘাতিকে যে লিখতে হবে 20। আমাদের বেতনে না ধরে দিই লেখার পরে মানুষের যে সমুদয়তে লিখতে হবে 22। 15,000 করে নিয়ে যায়। আমি 5,000 দিই অফিস থেকে কথা বলে। এইবার বিনাশে লিখতে হবে 27। 100 করে দিলে তাই কি 8,000 টাকা দিবে। মানুষে লিখতে হবে 2। দেখেন এখানে আপনার প্রশ্ন হতে পারে যে কেন এটা লিখবো, আমরা কেন লিখবো এটা আপনাদের কথা বলে তো কে শুনি না। মিউট করুন, যার ওখানে আনমিউট আছে সবাই মিউট করুন।
এটা না আচ্ছা 2 মাসে বুঝতে পারলে টিএডিএ বিল না আপনাদের হবে দিক কথা মজবুত আরে হবে এত না। কথা আসছে প্রত্যেকে, এত এত কে কথা বলছে, মিউট করে না কথা না, বলেন এত কথা আপনারা। বলছেন কেন? কে কথা বলছেন এত? আচ্ছা দেখুন, তো এখানে কিন্তু প্রশ্ন হতে পারে যে 5 যদি জন্ম নক্ষত্র হয় কর্ম 14 কেন হলো, সাংঘাতিক 20 কেন হলো, মানস 2 কেন হলো, বিনাশ 27 কেন হলো, সমুদয় 22 কেন হলো, এটা কিন্তু আপনাদের প্রশ্ন হতে পারে। এটা কিন্তু সূত্র যে 1 নম্বর নক্ষত্রে যদি জন্ম হয় তার কর্মনারী হবে 10, সাংঘাতিক হবে 16, সমুদয় হবে 18, বিনাশ হবে 23 আর মানস হবে 25। এটা হচ্ছে সূত্র, এই সূত্রকে মুখস্থ করতে হবে। এটা মুখস্থ ছাড়া এর বোঝার আর কোনো উপায় নেই। এই যে একটি পেজ আছে এটা মুখস্থ করতে হবে, বুঝতে পেরেছেন? এসব নোট সবাই যখন যোগাযোগ করবেন আমরা দিব, প্রয়োজন মতো দিব, সবার কাছে হোয়াটসঅ্যাপ ভাইবারে পাঠাবো। এই জন্য আমার সাথে সবাইকে হোয়াটসঅ্যাপে কানেক্ট করতে বলেছি, কিন্তু এখনো সবাই করেননি, তো এটা প্রয়োজন হবে। তো দেখুন এখানে কিন্তু একটা সূত্র বলে, যে একটা সূত্র আছে আয়ু বিচার করার, সেই সূত্র বলে হচ্ছে সান্নাড়ি চক্রের সংস্কৃতে বলে ইহা দেহার্থ হানি সার্জনাক্ষ উপতাপিতে কর্মক্ষ কর্মনাং হানি পীড়া মানসী মানুষে দেহ দ্রবীণ বন্ধুনাং হানি সাংঘাতিকে তথা সন্তপ্তে সামুদায়িকে মিত্র ভিত্তার্থ সংখ্যয় বৈনাশিকে বিনাশ সন্দেহ বিন সন্দেহ দেহ দ্রবীণ বন্ধু নাম ইয়া দেহাস্য হানি জন্মক্ষে উপতাপিতে কর্মক্ষে কর্মনাং হানি পীড়া মনসী মানসে দেহ দ্রবীণ বন্ধু নাম হানি সাংঘাতিকে তথা সন্তপ্তে সামুদায়িকে মিত্র ভিত্তার্থ সংখ্যয় বৈনাশিকে বিনাশ দেহ দ্রবীণ সম্পদা। এই হচ্ছে ব্যাখ্যা। তার মানে এই নারী ভেদের যে ফল এটা হচ্ছে বক্রী গ্রহ এবং অস্তমিত গ্রহ জন্ম ছকে, যদিও এখানে ছক নেই, এটা আপনারা আরো পরে বুঝবেন। কোন জন্ম ছকে যদি বক্রী গ্রহ, পাপ গ্রহ বা অস্তমিত গ্রহ এদের দ্বারা যদি জন্ম নারী উপতাপিত হয়, মানে জন্ম নারী মানে 5 নম্বর নক্ষত্র যদি উপতাপিত হয় তাহলে সেই দেহে অর্থের হানি হয়। আর সেই রূপে কর্মনারী যদি উপতাপিত হয় পাপ গ্রহ, বক্রী গ্রহ বা অস্তমিত গ্রহ দ্বারা তাহলে কর্মহানি হয়। মানস নারীতে যদি যে নক্ষত্র থাকবে সেটা যদি পাপ গ্রহ, বক্রী গ্রহ, অস্তমিত গ্রহ দ্বারা পাপস্থ হয় তাহলে মনোপীড়া হয়। সাংঘাতিক নক্ষত্রে সাংঘাতিকে যে নক্ষত্র পড়বে এই নক্ষত্রটা যদি পাপ গ্রহ, বক্রী গ্রহ এবং অস্তমিত গ্রহ দ্বারা পাপস্থ হয় তাহলে কিন্তু দেহ বিনাশ হয়। সাংঘাতিকে দেহ বিনাশ, বন্ধুর হানি, বন্ধুত্ব হানি হয়, বন্ধুত্বের অকাল মৃত্যু হয়, জীবন সাথীর অকাল মৃত্যু হয়, এগুলো হতে পারে। সামুদায়িকে যে নক্ষত্র পড়বে, এই যে সামুদায়িকে এই নক্ষত্র যদি আপনার পাপ গ্রহ, বক্রী গ্রহ বা অস্তমিত গ্রহ দ্বারা পাপস্থ হয় তাহলে মিত্র বৃত্ত অর্থক্ষয় হয়। মানে মিত্র বলতে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন, বৃত্ত বলতে কর্মচারী শ্রমিক এগুলো বডিগার্ড, আর হচ্ছে অর্থক্ষয় তো অর্থ আমরা বুঝি। আর বিনাশ নারীতে যে নক্ষত্র থাকবে 27 নাম্বার, এই নক্ষত্র যদি পাপ গ্রহ, বক্রী গ্রহ এবং অস্তমিত গ্রহ দ্বারা পাপযুক্ত হয় তাহলে সেদিন দেহ বিনাশ হবে, সেদিন তার মৃত্যু হবে। এই জন্য কুষ্টিতে লেখা যায় যে অমুক মাসে অমুক তারিখে অমুক নক্ষত্রে দিবা অমুক দণ্ডে বা রাত্রি অমুক দণ্ডে ঊর্ধ্বশ্বাসে, পেটের ব্যথায় বা ডায়রিয়া বা কলেরায় বা ঘাতক ব্যাধিতে সে মৃত্যুবরণ করবে। অর্থাৎ ওই যে পাপ গ্রহ, বক্রী গ্রহ, অস্তমিত গ্রহ তাকে যে দৃষ্টি দিয়েছে বা তাকে যে পাপস্থ করেছে, ওই গ্রহের পাপ অনুযায়ী কি রোগ, কি ব্যাধি তাকে আক্রান্ত করতে পারে, সেই ব্যাধিতে তার বিনাশটা হবে। তো আয়ু মানে পূর্ণায়ু, দীর্ঘায়ু বা মধ্যমায়ু বিচার করতে গেলে এখানে নবতারা চক্রে যেমন বদ নক্ষত্র দেখতে হবে, প্রত্যরীয় দেখতে হবে, বিপদকে দেখতে হবে, এদিকে কিন্তু বিনাশ নারীকে দেখতেই হবে যে বিনাশ তার কত নাম্বার নক্ষত্রে হচ্ছে। এবার আয়ু বিচারে দেখতে হবে, তার বিপদ হবে কিনা, হ্যাঁ বিপদ হবে কিনা সাংঘাতিকে বলবে। আরো একটি বিষয় যে খনা বলেছেন পলকে আয়ু 12 দিন,
অর্থাৎ নক্ষত্রের সময় অনুযায়ী তার আয়ু নির্ণয় হবে। নক্ষত্রটা কয় ঘন্টা পেল সেই ঘন্টাকে যদি আমরা পলে রূপান্তর করি তো 1 পল গুণ 12 দিন সমান কতদিন আয়ু হবে? ধরুন আজকের পঞ্জিকাটা বের করুন, আজকের তারিখটা বের করুন সবাই। দেখো তো নক্ষত্র কয়টা পর্যন্ত? আজকের তারিখটা 18 19 তারিখ মনে হয়, 18 তারিখ। কত 18 না? হ্যাঁ, কি বার? শুক্রবার না? হ্যাঁ, নক্ষত্র কি? স্যার উত্তর ফাল্গুনী নক্ষত্র 6টা 34 মিনিট পর্যন্ত ছিল। হ্যাঁ, উত্তর ফাল্গুনী নক্ষত্র কয়টা পর্যন্ত? 6টা 34 মিনিট। এই দেখেন উত্তর ফাল্গুনী নক্ষত্র, দেখুন এইবার আমরা একটু সহজ করে আসি। উত্তর ফাল্গুনী, এটা আপনার নোট নিন। উত্তর ফাল্গুনী নক্ষত্র ছিল 6টা কত মিনিট? 34 মিনিট স্যার। 6 34 মিনিট 13 সেকেন্ড এই পর্যন্ত ছিল। তারপরে উত্তর ফাল্গুনী আমার পঞ্জিকাতে 13 তো নাকি? আচ্ছা, যার পঞ্জিকায় যেটা আছে সেটা লিখুন। আমার পঞ্জিকায় 13 আছে, আমরা সেটা লিখলাম ধরে। এবার আপনার পঞ্জিকায় 53 আছে, আপনারা 53 লিখুন। এইবার উত্তর ফাল্গুনী নক্ষত্রের পরে আস্তে আস্তে হস্তা নক্ষত্র শুরু হচ্ছে। তাহলে হস্তা নক্ষত্র এখন কত বাজে? এখন 9টা 46 মিনিট বাজে, 9টা 46, রাত্র 9টা 46। তাহলে এর থেকে রাত 9টা 46 পর্যন্ত, 9টা 46 মিনিট পর্যন্ত কয় ঘন্টা হয় বলেন? 9টা 46 মিনিট 00 সেকেন্ড বিয়োগ করেন। 9 46 00 সাথে 6 34 13 বিয়োগ করুন। 3 ঘন্টা 12 মিনিট স্যার। কত? 3 ঘন্টা 12 মিনিট। হ্যাঁ স্যার, 3 ঘন্টা 12 মিনিট। 3 ঘন্টা 12 মিনিটকে পলে করুন। ঘন্টাকে 60 দিয়ে, মিনিটকে 60 দিয়ে গুণ আর ঘন্টাকে 60 দিয়ে গুণ করে যা হবে তাকে আরো 60 দিয়ে গুণ করুন, পলে রূপান্তর করুন, দেখেন কত হয়। আছে কারো কাছে ক্যালকুলেটর? স্যার আবার একটু বলতে হবে স্যার। 3 ঘন্টা 12 মানে মিনিট দণ্ড পল বিপলে আনতে হবে। দণ্ড পল বিপলে আনতে হবে ঘন্টাটাকে, ঘন্টা মিনিটকে আনতে হবে। ঘন্টা দণ্ড পল বিপল, তো আমাদের ঘন্টা মিনিটকে পলে আনতে হবে। মানে 3 কে 60 দিয়ে গুণ দিন। 7520। 7520। 7520 পল। পল এর গুণ হচ্ছে 12 দিন, গুণ 12। আবার গুণ 60। স্যার এটা একটু আবার বলবেন স্যার, কিভাবে করতে হবে? যোগ 12 কত হচ্ছে? 11244। হ্যাঁ, তার সাথে 12 যোগ দাও। হ্যাঁ, ওর গুণ বলে 12 দিন। হ্যাঁ, ওনা ভুল হয়ে গেছে। 11256। 11256 গুণ 12 দেন, গুণ 12 দেন। 11200 1,35,072 স্যার। 56 গুণ 12। এইবার এইটাকে 365 দিয়ে ভাগ দিন, যা হয়েছে 365 দিনে 1 বছর। কত দিন হয়েছে কত বললেন? 11256 গুণ 12 দিলে কত হলো? 1 লাখ কত বললো? 1,35,072। 1,35,072 দিন। একে 365 দিয়ে ভাগ দিন, তাহলে কয় বছর হয় দেখুন। ভাগ 365। স্যার 370 আসছে স্যার। হ্যাঁ, 370.0 স্যার। 370.0 370.0। হ্যাঁ স্যার। 370 বছর মানুষ বাঁচবে 3 ঘন্টা 12 মিনিট যদি হয়। তাহলে তো দণ্ড বলেই আপনাদের ভুল গেছে। দেখেছো, ক্যালকুলেটর কিনতে বলেছি কি?
3 পয়েন্ট দিয়ে করলে হবে না, আগে 3 ঘন্টাকে মিনিটে করো, মানে 3 না বাবা 318 180। কার্তিক চন্দ্র, হ্যাঁ হ্যাঁ কার্তিক চন্দ্র বাবা ওখানটা হলো 370 মানে 364 দিনে বছর, তাহলে 1 বছর 6 দিন, এইখানে হিসেবটা হবে। হ্যাঁ 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 আবার বলেন, আবার 370 তোমার আসছে, ও 370 প্রহর, প্রহর, হ্যাঁ প্রহর আসছে, হ্যাঁ 300 তার মানে 364 তাহলে 1 বছর 6 দিন এইটা আসবে। 1 বছর 6 দিন না, তা হবে কেন, বেশি হবে, বেশি হবে। 3 4 12 না, নক্ষত্র সমান 3 4 12 120, 120 মানে 3 ডিগ্রিতে চলে আসবে, তো 30 বছরের কাছাকাছি আসবে। ভুল হচ্ছে স্যার আপনি আবার বলুন স্যার, আমার ক্যালকুলেটর আছে, আমি হিসাব করছি স্যার। আজকে ক্যালকুলেটর আছে, এইবার ঘন্টাকে পরে রূপান্তর করুন, মানে ঘন্টাকে 3 ঘন্টাকে 60 দিয়ে গুণ করুন। হ্যাঁ স্যার করেছি স্যার, 192 180 মিনিট হয়। হয়েছে। হ্যাঁ এইটাকে আবার 60 দিয়ে গুণ করুন। হ্যাঁ স্যার 11520। হ্যাঁ এবার ওর সঙ্গে হচ্ছে 12 গুণ 60 সবরং 72 যোগ 720 দেন। হ্যাঁ ক্যালকুলেট হয়েছে, এবার কত হয়েছে বলেন স্যার 11520 এর সাথে কি গুণ দিব? এইবার গুণ দেন 12। 12 হ্যাঁ স্যার, স্যার 1,38,240 হয়েছে। এটাকে ভাগ দিন 365। স্যার 378.73 আসে। 378.73 হ্যাঁ স্যার ভাগ 2.5, তাই তো 2.5 দণ্ডে 1 ঘন্টা না, ও না হচ্ছে, আচ্ছা ভাগ 2.5 দেন তো। স্যার 151.49। 151. গুরুজি কি হচ্ছে হিসাবটা? তন্ময় বাগচি আপনার কাছে আছে তো ক্যালকুলেটর? হ্যাঁ স্যার ওইটাই বাড়াচ্ছে 151.92 স্যার 400। স্যার আপনি কাইন্ডলি 191.151 24 দণ্ডের গতি 192 স্যার। 192 না স্যার 492, 151.492 492 স্যার 151 স্যার 151 দশমিক ধরার দরকার নেই, 492 151.492 গুরুজি 15 বছর 1 মাসের মতো হবে দেখেন। আমাদের কি বল ঠিক আছে? সেইটাই সম্ভবত ভুল। লেখো দিতেই 2.5 দণ্ডে 1 পল, 60 পলে হচ্ছে 24 ঘন্টা সমান 60 পল, 24 ঘন্টা সমান 60 দণ্ড, 60 দণ্ডে হচ্ছে 24 ঘন্টা, 24 ঘন্টায় হচ্ছে 60 দণ্ড। 3 ঘন্টার আগে দণ্ড করা যেত না। 24 ঘন্টায় 60 দণ্ড, এইবার 1 ঘন্টায় হচ্ছে 60/24, এইবার 3 ঘন্টায় হচ্ছে 60 গুণ 3/24, 60 গুণ 3/24 দাও দিন। 7.5 হ্যাঁ কত? 7.5 7.5 7.5 7.5 এর সাথে যোগ দেন 12, যোগ দেন 0.12 19.5 12 আর 5 7 পয়েন্ট, 12 আর 5 17, 12 আর 5 17 7.17, এইটা হচ্ছে দণ্ড। এইবার দণ্ডকে পলে করতে হবে, এবার 7.17 কে গুণ দেন 60,
17 গুণ 60 ভাগ দাও 365। স্যার আমার মোবাইল অফ হয়ে গেল। না হয়নি, ওই গুণ 12 ওর সাথে কত হয়েছে 17 পয়েন্ট, ওই 7.17 গুণ 60 কত হয়েছে 60 সমান কত স্যার 430.2 স্যার। 430.2 স্যার। গুণ দেন হচ্ছে 12 2 এখান স্যার 5162 স্যার 5162.4 এইটাকে ভাগ দিন 365। স্যার 14.14 স্যার 14.14 এই হচ্ছে 14 বছর 14 দিন, এই হবে তার আয়ু। এবার বুঝতে পেরেছেন আপনারা? এবার বুঝতে পেরেছেন? সূত্রটা আরেকবার ক্লিয়ার করে দাও, আরেকবার ক্লিয়ার করে দাও। প্রথমে 24 ঘন্টায় 60 দণ্ড, 24 ঘন্টায় 60 দণ্ড, তা 24 ঘন্টায় যদি 60 দণ্ড হয় তাহলে ঐকিক নিয়মে যাব 1 ঘন্টায় 60/24। এইবার ওখানে সময় আছে 3 ঘন্টা 12 মিনিট, মানে 3 ঘন্টা সমান হবে 60 গুণ 3 ভাগ 24, ভাগ 24 হবে ঐকিক নিয়মে। এইবার ভাগ করলে আসছে 7.5, তার সাথে যোগ করুন, ওটা মিনিটে পেলাম। এইবার তার সাথে 12 মিনিটকে যোগ করুন, যোগ করার পরে পাচ্ছি 7.17 একবার। এই আরে কে কথা বলতেন আপনারা? 17কে 60 দিয়ে গুণ দিন, গুণ দেওয়ার পরে তাকে 12 দিন পল, ওইটা পল বের হচ্ছে, পল বের হলো 430.2 গুণ 12, গুণ 12 করে যা হবে তাকে 365 দিয়ে ভাগ দিন। ভাগ দেওয়ার পরে যেটা হলো 14টা বছর, 365 দিনে 1 বছর, 14 বছর 1 মাস, আর ওর পরে পয়েন্ট যেটা আছে সেটা দিন। এবার বুঝতে পেরেছেন? 14.14 স্যার 14.14 তাহলে 1 মাস 4 দিন, এই হবে তার আয়ু। 2 বছর 1 মাস 4 দিন ওটা আসবে। এভাবে একটা আয়ু বিচারের সহজ পদ্ধতি, যে আমরা জন্ম নক্ষত্র থেকে নক্ষত্রের সময় অনুযায়ী আয়ু বিচার করার একটা সহজ পদ্ধতি। কিন্তু এই পদ্ধতির সাথে আমাদের দেখতে হবে যে 14 বছর 1 মাস 4 দিন পরে গিয়ে আমাদের সেই বিনাশ নক্ষত্র পড়েছে কিনা, এদিকে বদ নক্ষত্র পড়েছে কিনা, অবশ্যই পড়তে হবে, তা না হলে কিন্তু ওই খনা সূত্র কিন্তু মিথ্যা হয়ে যাবে। বুঝতে পেরেছেন? আচ্ছা স্যার, বলা হলো যে যে সূত্র দিয়েছে যে পলকে আয়ু 12 দিন, ওই দিনে যদি 14 বছর 1 মাস 4 দিনের মাথায় যদি বদ নক্ষত্র, এদিকে যদি আপনার বিনাশ নক্ষত্র বা সাংঘাতিক অন্তত পক্ষে না পড়ে, তাহলে সে ওই দিনে মারা যাবে না। স্যার ক্লিয়ার হলেন এবার? স্যার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার জাত চক্র দিয়ে যে আরেকভাবে বিচার করা যায়, ওই কতদিন আগে ওইটা দিয়ে কি স্যার এরকম ফল আসবে, ওই যে রবি মস্তক? হ্যাঁ, ওই যে জাত চক্রের যে নক্ষত্র সংখ্যা থাকবে, যেই নক্ষত্র সংখ্যাগুলো থাকবে সেই ধরে বিচার হবে। আপনার একটা কথা বলতে চেয়েছিলেন যে সেটা হচ্ছে 5-এর পর 14, 14-র পর 20 এবং 22, সেটা কেন হলো এটা স্যার বলতে পারেননি স্যার, এটা একটু যদি বলতেন। স্যার বলেছেন এই জন্ম নক্ষত্র কর্ম নক্ষত্র, এটা মুখস্থ করতে হবে, এটা মুখস্থ করা ছাড়া কোনো উপায় নেই, এর কোনো সূত্র নেই, এটা মুখস্থ করতে হবে। অর্থাৎ যে কয়টা পৃষ্ঠা আপনাদের মুখস্থ করতে হবে সেটাকে আপনাদের কাছে পাঠিয়ে দেওয়া হবে, এই জন্য আপনারা সবাই যোগাযোগ করবেন। এটাই সাংঘারি চক্রের একটা সূত্র আছে, এই যে এই পেজটা আপনাদের 10-12টা পেজ লাগবে, কোনো বই কিনা লাগবে না, এগুলো সবাই যোগাযোগ করলে আমি পাঠিয়ে দেব সবার কাছে। কার্তিক চন্দ্র বাবা আরেকটু সহজ করে বুঝিয়ে দাও, যে যদি জন্ম নক্ষত্র 1 হয় তার 10 নম্বর নক্ষত্র হবে কর্ম নক্ষত্র, বলে দাও একবার, তাহলে এটা আরো সহজ ভাবে হবে। এটা বলে দাও, জন্ম নক্ষত্রকে যদি 1 ধরা হয়
হ্যাঁ তাহলে দশম নক্ষত্র হবে কর্ম নক্ষত্র। আমি বলতেছি গুরুজি এটা লিখে না নিলে তো মনে থাকবে না ওনাদের, এই 27টা নক্ষত্র তো লেখা সম্ভব নয়। না 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 না, আমি সে কথা বলছি না। এই যে ওই যে বিনাশ, সমুদয়, কর্মনারী, জন্মনারী, এগুলো কিভাবে নির্ণয় করা হবে, কিভাবে নির্ণয়? তাহলে জন্ম নক্ষত্র যদি এক হয় তার দশম নক্ষত্র কর্মনারী। হ্যাঁ এবার 16 নম্বর নক্ষত্র হবে সাংঘাতিক নারী, 16 নম্বর নক্ষত্র হবে সাংঘাতিক নারী, সমুদায় নারী হবে 18 নম্বর নক্ষত্র, আর বিনাশ 18 নম্বর নক্ষত্র, আর মানুষ নারী হবে 25 নম্বর নক্ষত্র। কিন্তু এটা বলে দিলেই বা কিভাবে ওনারা মনে রাখবেন? এটা চার্ট তো থাকতে হবে স্যার। না, ওগুলো মুখস্থ করতে হবে, পড়তে, এগুলো পড়তে হবে বা মুখস্থ রাখতে হবে, তাহলে এগুলো বুঝতে পারবে। এই জন্যই আমি বললাম যে এটা মুখস্থ রাখা ছাড়া আর কোনো উপায় এতে নেই। স্যার 10টা বাজে। আচ্ছা শুনেন, আর কারো কোনো প্রশ্ন আছে আজকের ক্লাস বিষয়ে? 10টা বেজে গেছে, আমরা ক্লাস কিন্তু শেষ করব, লকডাউনের ভিতর বাড়ি যেতে হবে। দ্রুত বলুন কার কি জানার আছে। স্যার মানুষ নারীর কাজ কি? মনোপীড়া, মানুষের মনোপীড়া, স্যার মানুষ নারীর কাজ কি স্যার? মানুষ নারী মনোপীড়া দেবে, মানুষের মনোপীড়া, মনোপীড়া, পীড়া মনসী মানসে, মনোপীড়ার কারণ হবে মানসিক, মানুষ নারীতে মনোপীড়ার কারণ। ইয়া হানিস্য দেহস্যাৎ জন্মক্ষে উপতাপিতে কর্মক্ষে কর্মনাং হানি পীড়া মনসী মানসে দেহ দ্রবীণ বন্ধু নাং হানি সাংঘাতিকে তথা সন্তপ্তে সামুদায়িকে মিত্র ভিত্তার্থ সংকয় বৈনাশিকে বিনাশস্যাৎ দেহ দ্রবীণ বন্ধু নাং। এইভাবে আপনাদের আরেকটি কথা বলে রাখি, আগামী ক্লাসে আগেই আমরা ধরবো, এইটার সঙ্গে সংযুক্ত আছে কিন্তু শিশুকালের পাতাকি চক্র, যেটা শিশুকালের দৃষ্টি বিচার করা হয়। অর্থাৎ আগামী ক্লাসে আমরা প্রিন্সিপাল স্যারের যে ক্লাস হবে সেই ক্লাসে আমরা পাতাকি চক্র নিয়ে আলোচনা করব। পাতাকি চক্রে যে নারী ভেদ করবে সেই নারীর উপর নির্ভর করবে যে সে কোন নক্ষত্রে মারা যাবে, এটা আরো সহজে বোঝা যাবে। জন্মকুণ্ডলী, জন্মকুণ্ডলী, গুরুকুণ্ডলী, এগুলো করতে হবে এই নক্ষত্রের সাথে। অর্থাৎ এই দুটি চার্ট কিন্তু মনে রাখতে হবে। আগামী দিনে খাতার বাম পাশে থাকবে এই দুটি চার্ট, আর ডান পাশে থাকবে একটি জন্মছক, এবং সেই সঙ্গে থাকবে পাতাকি চক্র বাম পাশে, মানে ডান পাশে। নতুন যে পৃষ্ঠাটা নেবেন তখন এই পাতাকি চক্র, নবতারা চক্র, সান্নাড়ি চক্র আর হরোস্কোপ মানে প্ল্যানেট, এটা নিয়ে আপনাদের আয়ু বিচারের সূত্র বোঝানো হবে। আর একটা প্রশ্ন করুন স্যার। হ্যাঁ বলেন স্যার। বিপদ, প্রত্যারি এবং বধ, এই তিনটাতে কি মৃত্যু হতে পারে স্যার? কেন হতে পারে না? বিপদ এসে মৃত্যু হতে পারে না? বিপদ এসে কি, ধরেন আপনি বন্যার মধ্যে পড়ে গেলেন, বন্যায় সমুদ্রে পড়ে গেলেন, বা সমুদ্রে যে আপনার নৌকা ডুবে গেল, তা আপনার মৃত্যু হতে পারে না? পারে। বজ্রপাতে পড়লেন আপনি, বজ্রপাতের মধ্যে পড়লেন, আপনার মৃত্যু হতে পারে না? এই যে বললাম যে বিপদ মানে অপরকে মারতে গিয়ে আপনি গুলিবিদ্ধ হলেন, এটা কি আপনি মরতে পারেন না? বলেন স্যার। বিপদ, প্রত্যারি এবং বধের এর কোনো ক্লাসিফিকেশন আছে স্যার? মানে ভিন্ন ভিন্ন মৃত্যুর কোনো কারণ দেখানো যেতে পারে স্যার? সেই জন্যই তো বললাম, জন্মকালীন ওই নক্ষত্র যদি পাপ গ্রহ যুক্ত, পাপ গ্রহ দৃষ্ট বা পাপস্থ হয় বা নিচস্থ হয়, সেই গ্রহের কারুকার্যে বা কারকতা অনুযায়ী তার মৃত্যু হবে। এটা স্যার বিচার করার জন্য কি আবার নক্ষত্রের গণগুলো লাগবে? ওই যে উগ্র গ্রহ, সব লাগবে। এই 12টা রাশি নক্ষত্রের এর বিচার করতে হবে। আপনারা গুণদিন দেখুন, কতটা বিচার শিখতে হবে। গুণদিন তন্ময় বাগচি ক্যালকুলেটর ধরুন। 12টা রাশি, প্রথম হচ্ছে 12টা রাশি, 12টা রাশি 9টি নক্ষত্র, ওই সরি 9টা গ্রহ, তাহলে 12 গুণ 9 দিন দেওয়ার পরে একে 27টা নক্ষত্র, গুণ দিন 9, গুণ শুধু দিতে থাকেন, গুণ 9 হ্যাঁ যা হয় করতে থাকেন। এইবার প্রত্যেকটা ক্ষেত্রকে যখন 30 ভাগ করা হচ্ছে, তাহলে গুণ দিন 3 × 36 দিছেন।
হ্যাঁ স্যার। এইবার 36 গুণ দেওয়ার পরে তারপরে 36 গুণ দেওয়ার পরে এইবার গ্রহের শত্রু মিত্র তুঙ্গ নিচস্থ দৃষ্টি এবং ত্রিকোণ, তাহলে 12 5 5 12 60 6 12 72 গুণ দিন 72 স্যার। এইবার 12টি লগ্ন আর 12টি রাশি এর সাথে গুণ দিন 12। 12 রাশি একবার দেখাই কি স্যার, লগ্ন বাকি না আছে না 12 লগ্ন দিয়েছি প্রথম, এবার 12 রাশি গুণ দিন 12। হ্যাঁ স্যার। হ্যাঁ কত স্যার। হলো বলেন? স্যার 33,59,232। এতগুলো যোগ এই 12টা ঘরের ভিতর আছে, এতগুলো যোগ আপনার এই 12টা ঘরের ভিতর রয়েছে, এতগুলো যোগ আমাদের শিখতে হবে। স্যার আমাদের কি ওই ষোড়শ পুষ্টিও কি শিখাবেন? ওই যে রেখা, নবাংশ, দ্বাদশাংশ সব হবে। আগে রাশিচক্র হোক, আগে রাশিচক্র করুন। শিখলেন এটাই তো নবাংশ। হ্যাঁ স্যার আপনি ওই বইয়ের লিস্টটা দিবেন স্যার, তা না করে হবে না। অবশ্যই আপনারা সব রাশিচক্র তৈরি করুন, রাশিচক্র তৈরি করে নবাংশ চক্র তো অবশ্যই তৈরি করব। তারপরে তো হবে নবাংশ ভাব চক্র, এগুলো তো তৈরি করব। ওর সঙ্গে গুণ দিন নবাংশ ভাব চক্রের, নবাংশের 9 ভাব চক্রের 12 গুণ দিন, দেখেন কিভাবে বাড়ে। ষষ্ঠাংশের 6, হ্যাঁ ষষ্ঠাংশের 6, ষোড়শাংশ ষোড়শাংশের 16, 10 গুণ দিন দশমাংশের 10। হ্যাঁ স্যার কোটি পারিয়ে গেল স্যার। হ্যাঁ কোটি পার হয়ে যাবে, অবশ্যই কোটি পার হয়ে যাবে। স্যার এই হচ্ছে জ্যোতিষশাস্ত্র। চার্টের স্যার এমনিতে নাম কি? এইবার বুঝুন যে জ্যোতিষশাস্ত্র কতটুকুর মধ্যে সীমাবদ্ধ। স্যার স্বর্ণালী চক্রে কি বিনাশ না হলে মৃত্যু হবে না? বিনাশ হতেই হবে। বিনাশী হতে হবে, সাংঘাতিকেও অনেক সময় মৃত্যু হতে পারে যদি সাংঘাতিক নক্ষত্র চরম ভাবে পাপস্থ হয়। বিশেষ করে রাহু, চন্দ্র, রবি একসঙ্গে যুক্ত থাকে, তাদের দৃষ্টি পড়ে, তাহলে সাংঘাতিকেও কিন্তু মৃত্যু হয়ে যেতে পারে। বা মৃত্যুকারক অষ্টমপতি গ্রহ যদি, এই মৃত্যুকারক গ্রহ যদি মানে রাহু দ্বারা দৃষ্ট বা যুক্ত হয়, তাহলে কিন্তু সাংঘাতিকেও মৃত্যু হতে পারে। মৃত্যু বিচারের জন্য কি অষ্টবর্গ কি গুনতে হয়? অবশ্যই অষ্টবর্গও শেখানো হবে এই ব্যাচে। আমাদের যার জন্য প্রথম ব্যাচের যারা শিক্ষার্থী ছিলেন তাদেরকে কিন্তু আমি 2 মাস হায়ার স্টাডি মানে হায়ার ডিপ্লোমা করার আগে আমি 2 মাস ফ্রি ক্লাস করার সুযোগ দিয়েছিলাম। যদিও তার ভিতর একজন শুধুমাত্র নিবেদিতা ঘোষ জয়েন করেছেন, আর কেউ জয়েন করেনি। তো আমি এই সুযোগটা দিয়েছিলাম, সুযোগটা যারা কাজে লাগায়নি তারা পরবর্তীতে বুঝতে পারবে যে হ্যাঁ আসলে আমরা সুযোগটাকে কাজে লাগালাম না। তো হায়ার ডিপ্লোমায় তো ওগুলো থাকবে, যেগুলো আমরা ডিপ্লোমার মধ্যে সমাধান না করতে পারবো সেগুলোকে হায়ার ডিপ্লোমায় নিয়ে যাব। আমরা এর জন্য একটি কোর্স আপনাদেরকে দিব, যে কোর্সটা ডিপ্লোমাতে করানো হবে। সেটা আরো কিছু স্টুডেন্ট আমাদের ভর্তির প্রক্রিয়াধীন অবস্থায় আছে, আমরা এই মাস পর্যন্ত ভর্তি নিব, মানে এই মাসের 31 তারিখ পর্যন্ত আমরা ভর্তি নিব। তো এই ভর্তি হওয়ার পরে তারা যদি গোড়ার অংশ বুঝে নিতে পারে তাহলে এই ব্যাচে থাকবে, এর পরবর্তীতে আর এই ব্যাচে ভর্তি করার ইচ্ছা আমার নেই। তো সেহেতু তার পরবর্তীতে আমরা সিলেবাস অনুযায়ী ক্লাস এটাও কিন্তু সিলেবাসের অংশ অনুযায়ী আমরা ক্লাস নিচ্ছি। এই যে সংখ্যার ক্লাস সকালবেলায় নিলাম, আপনার সন্ধ্যায় আমি যে হাতে নিলাম, এই কিন্তু সিলেবাস অনুযায়ী সূত্র মানে যাওয়া হচ্ছে, কিন্তু সিলেবাস আপনাদের হাতে এখনো পৌঁছায়নি, এটা হচ্ছে পার্থক্য। স্যার পঞ্জিকা দেখেন না শিখাবেন না স্যার? পঞ্জিকা দেখায় একটাই ক্লাস হয়েছে, এরপরে শুধু শুভ দিনের নির্ঘণ্ট নিয়ে আরেকটি ক্লাস করব, শুভ দিনগুলো কিভাবে হয় থেকে শুরু করব। আর আমরা চেষ্টা করতেছি যে আমাদের এই ক্লাস পঞ্জিকা দেখার ক্লাস যদি নেওয়ার দরকার কমপক্ষে 10টা, তো এই 10টা ক্লাস কিন্তু নিতে গেলে এদিকে ডিপ্লোমার ক্লাস অনেক বাকি থেকে যাবে, আপনারা এদিকে কাঁচা থেকে যাবে। তাই আমি পঞ্জিকা দেখার ক্লাসটাকে বাকি 9টা ক্লাস হায়ার ডিপ্লোমাতে নেওয়ার চেষ্টা করতেছি, যে হায়ার ডিপ্লোমাতে নিয়ে যাব, ওখানে তাদেরকে যোগকরণ সকল কিছু দিয়ে শুভ দিন কিভাবে তৈরি হয়, শুভ ক্ষণ কিভাবে তৈরি হয়, এগুলো হায়ার ডিপ্লোমায় নিয়ে যাওয়ার চিন্তা করছি। এমনও হতে পারে যে সেই হায়ার ডিপ্লোমার ভিডিও দেখে আপনারা শিখে নিতে পারতে পারেন, এমনও হতে পারে।
স্যার করণে আমার সমস্যা আছে স্যার। হ্যাঁ বাস্তু ক্লাস স্যার কবে থেকে হবে আবার? হ্যাঁ বাস্তু হবে, বাস্তু হায়ার ডিপ্লোমাতে হবে। ডিপ্লোমাতে মানে এই ডিপ্লোমাতে কি স্যার বাস্তু নেই? না ডিপ্লোমাতে বাস্তু পড়ানো হবে না। ডিপ্লোমাতে আপনারা আগে যদি হরোস্কোপ ভালো না বোঝেন, মেরু যদি না বোঝেন, তো আপনারা বুঝতে পারবেন না বাস্তু। এই জন্য বাস্তুশাস্ত্র ডিপ্লোমাতে আনা হবে না, ওটা হায়ার ডিপ্লোমাতে যাবে। আমরা গত ব্যাচে মানডেন অ্যাস্ট্রোলজির একটি মাত্র ক্লাস নিয়েছিলাম, কিন্তু একটি মাত্র ক্লাসে কিন্তু আমার শিক্ষার্থীরা ম্যাক্সিমাম বুঝতে পেরেছেন এবং মানে বুঝে তারা উত্তরও দিতে পেরেছে। অর্থাৎ শেষের দিকে দিয়ে মানডেন অ্যাস্ট্রোলজিরও একটা দুটো ক্লাস নেওয়া হবে, কিন্তু বাকি ক্লাস যাওয়া হবে হায়ার ডিপ্লোমা। কেন মানডেন অ্যাস্ট্রোলজি ও রাষ্ট্রীয় গণনা এটাও খুব কঠিন জিনিস। এমনকি প্রথম দিকের কিছু সহজ সূত্রকে আমরা ডিপ্লোমায় নিয়ে আসবো, কঠিন গুলোকে হায়ার ডিপ্লোমায় নিয়ে যাব। এটা সেইভাবে আমরা সিলেবাস তৈরি করেছি। স্যার একটা প্রশ্ন করব। আর কারো কোনো কথা আছে বলুন। স্যার একটা প্রশ্ন। না স্যার প্রাথমিক যদি বুঝতে পারে তাহলে কঠিন গুলো বুঝলি করে। স্যার লুসু গ্রিডের ক্লাস কি ডিপ্লোমায় আর হবে? লুসু গ্রিড অবশ্যই হবে। লুসু গ্রিড এবং নিউমারোলজি, লুসু গ্রিড, নিউমারোলজি, সনাতন জ্যোতিষ, পামিস, এগুলো হবেই। এই চারটার কোনোটাই কোনো গ্যাপ থাকবে না। এটা পরিপূর্ণরূপে কোর্স কমপ্লিট করা হবে। এইবার সনাতন জ্যোতিষের কোর্স কিন্তু শুধু ডিপ্লোমাতে শেষ হবে না, সারা জীবনেও শেষ হবে না। আপনি যে গুণ করলেন, এই গুণ 1 কোটি যোগ, এগুলো কোটি পার হয়ে গেছে, এগুলো কোথায় যাবে? এটা হায়ার ডিপ্লোমা কেন, ডিগ্রি অনার্স মাস্টার্সে চলে গেলেও শেষ হবে না। সারা জীবন মৃত্যু পর্যন্ত কিন্তু এই সনাতন জ্যোতিষ চলতেই থাকবে, এটা শেষ নেই। স্যার করণে স্থিরকরণের ব্যবহারগুলো স্যার কোন দিকে নেই কেন স্যার? কি নেই স্যার? স্থিরকরণ যে শকুনি না কিন্তু এই যে করণগুলো, এগুলো কোন দিকে পাচ্ছি না কেন স্যার? দেয় না কেন এখন? কে বলছে দেয় না? আপনি দেখেন কোন দিকে ভালো করে, আপনি ভালো করে দেখে প্রশ্ন করবেন। স্যার ওই বিষ্টকরণের কথাবার্তা আবার ভালো কৌরাইও আছে স্যার। কেন কিন্তু করণ থাকবে না? অবশ্যই আছে, আপনি দেখেন ভালো করে দেখে তারপরে বলবেন। অবশ্যই আছে, আমি নিজেই লিখেছি কিন্তু করণটা থাকবে না, আবার এটা কোনো কথা হবে? শকুনিকরণ, নাককরণ, এই করণগুলো নাককরণ, শকুনিকরণও আছে, আছে আছে দেখুন। তো ঠিক আছে, ক্লাস এই পর্যন্ত সমাপ্ত করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ সুন্দরভাবে জীবনযাপন করুন। বিশ্বব্যাপী চলা এই মারণঘাতক ব্যাধির হাত থেকে আপনাদের স্ব পরিবার মুক্ত হোক, এই আশাবাদ নিয়ে আজকের ক্লাস এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আপনারা স্যার আমার নবযুগ পঞ্জিকা স্যার এই করণগুলো নেই স্যার। স্যার আপনার সুস্বাস্থ্য কামনা করছি, আপনি সাবধানে থাকেন স্যার। নেই তখন অন্য পঞ্জিকা খুঁজুন, আরো পঞ্জিকা নিন। আমি অন্য পঞ্জিকায় দেখছি স্যার, এই পঞ্জিকাটা নেই, এরকম শুনলাম যে নেই কেন এটা। হ্যাঁ, তাহলে আমার পঞ্জিকা একটা সংগ্রহ করেন, তারপরে দেখেন। আচ্ছা ঠিক আছে স্যার, অনেক ধন্যবাদ স্যার। আচ্ছা আপনার সুস্বাস্থ্য কামনা করছি স্যার। গুরুজি তাহলে লাইন নমস্কার দিচ্ছি এখন। হ্যাঁ গুরুজি, তাহলে আশীর্বাদ করবেন। আগামী শুক্রবারে আবার দেখা হবে। নমস্কার। ভালো থাকবেন।